আজ আপনাদের শোনাতে চলেছি অডিও বুকস বাই বুক ব্যাংক প্রেজেন্টস দ্য পকেট গাইড টু হাই টিকিট সেলিং। বইটি লিখেছেন ড্যান হেনরি। 12 ধাপের একটি সহজ স্ক্রিপ্ট যেখানে আপনি পাচ্ছেন সেলস স্কিল বাড়ানোর সমস্ত গোপন কৌশল। বইটি বাংলায় অনুবাদ করেছে শাবাব আবদুল্লাহ। ড্যান হেনরি আমেরিকার ইতিহাসের অন্যতম সফল একজন উদ্যোক্তা। মার্কেটিং এবং সেলস এডুকেশনের অ্যাডভাইজার হিসাবে কাজ করে $30 মিলিয়ন বেশি আয় করেছেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইউএস টুডের বেস্ট সেলিং বই ডিজিটাল মিলিয়নিয়ার সিক্রেট এর লেখকও তিনি। ছোটকাল থেকেই ভিন্ন ভিন্ন কিছু করতে চাওয়া এই উদ্যোক্তা একজন পেশাদার বক্তাও। সেলস এবং মার্কেটিংয়ের সব অলিগলি তার নখদর্পণে। সকল বাধা পেরিয়ে ড্যান হেনরিজ যেমন নিজেকে অসাধারণ এক উচ্চতায় নিয়ে গেছেন, ঠিক তেমনিভাবে তিনিও চান তার উপদেশ এবং গাইডলাইন পেয়ে লাখো তরুণ যেন নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে পারে। জীবনে যা আছে সব কিছুই একটা সেলসের মতো। প্রেমিকা থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সব কিছুই সেলসের অংশ। যখন কাউকে নিজের জন্য কাজ করাতে চাইবেন তখনও সে যেন আপনার কাছে সেল হয় সেই খেয়াল রাখতে হবে। সব কিছুই সেলের মধ্যে পড়ে। যত তাড়াতাড়ি সেল করা শিখবেন আপনার জীবন তত সুন্দর হবে। ড্যান হেনরি ওয়াল স্ট্রিট জার্নাল এবং ইউএস টুডের বেস্ট সেলার ডিজিটাল মার্কেটিং সিক্রেটের লেখক। আপনারা শুনছেন অডিও বুকস বাই বুক ব্যাংক প্রেজেন্টস দ্য পকেট গাইড টু হাই টিকিট সেলিং। এই বইটি কাদের জন্য? এই বইটি মূলত তাদের জন্য যারা সেলসের সাথে সরাসরি জড়িত, যারা প্রোডাক্টের সেল বাড়িয়ে বাড়তি কমিশন পেতে চান বা নিজের কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়াতে চান। তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। তবুও বোঝার সুবিধার্থে কোন কোন ব্যবসার জন্য পকেট গাইডটি বেশি উপকারী হবে সেটা জানিয়ে দিচ্ছি। 1. কোচিং বা কনসাল্টিং। 2. অনলাইন কোর্স। 3. আইডিয়া জেনারেশন বা ক্রিয়েটিভ ওয়ার্কস। 4. প্রফেশনাল সার্ভিস। 5. এজেন্সি ব্যবসা। 6. ইভেন্ট ম্যানেজমেন্ট। 7. সফটওয়্যার কোম্পানি। 8. রেডিমেড সার্ভিস প্রোভাইডার। মূল কথা হলো, আপনি যদি আপনার দামি প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চান এবং সেই সাথে বিক্রি বাড়ানোর জন্য কর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে কিভাবে আরও যোগ্য করে তুলবেন সেই পদ্ধতি জানতে চান, তাহলে এই পকেট গাইডটি আপনার জন্য। যারা সেলস পারসন হিসাবে কাজ করছেন তারা নিশ্চয়ই বেশি বেশি কমিশন পেতে চান। এই বই আপনাকে ঠিক সেই কাজটাই ভালোভাবে করা শেখাবে। আর যদি নিজের একটা ব্যবসা শুরু করার প্ল্যান থাকে তাহলে এই বই আপনাকে সেল বাড়ানোর পাশাপাশি উদ্যোক্তা হওয়াও শেখাবে। জীবনের সব দিকেই এই স্কিলগুলো বাড়ানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। পকেট গাইড সম্পর্কে কিছু কথা। এটা হলো সেল বাড়ানোর পকেট গাইড। পকেট গাইড হলো এমন একটা বই যেটা আপনি 30 মিনিটেই পড়ে ফেলতে পারবেন। আর এই বইটা আপনি 30 মিনিটে শেষ করে নিজের ব্যবসার সেলস সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন। আর পরবর্তীতে রেফারেন্স হিসাবে ব্যবহার করার জন্য নিজের সাথে নিয়ে ঘুরতেও পারবেন। একটা বড় কোম্পানি বা ব্যবসা বানাতে আপনাকে 3টা জিনিস শিখতে হবে। 1. কিভাবে সেল করতে হয়। 2. কিভাবে কর্মচারী নিয়োগ ও প্রশিক্ষণ দিতে হয়। 3. কিভাবে ওই কর্মচারীদেরকে সেলসে আরও বেশি দক্ষ করে তোলা যায়। এই পকেট গাইডটা হলো 3টা সিরিজের একটা বইয়ের প্রথম পার্ট। আমি 12 ধাপে আপনাদের সামনে সেলসের সব অলিগলির খোঁজ দিয়ে দিয়েছি। আর এর নাম দিয়েছি বিগ মানি স্ক্রিপ্ট। কারণ আমার এই স্ক্রিপ্ট যে ফলো করবে টাকা তার পেছনে ছুটবে। মোবাইলে ভিডিও কলে সামনাসামনি যখনই আপনি আপনার কাস্টমারের সাথে কথা বলবেন আমার এই স্ক্রিপ্ট ফলো করতে পারেন। এই মেথড ফলো করেই আমি $30 মিলিয়ন উপর সেল করেছি। আর এই বইয়ের যাবতীয় জিনিস শিখতে আমাকে প্রায় $1 লক্ষ উপরে কোর্স করতে হয়েছে। আপনি জিজ্ঞেস করতেই পারেন যে কেন আমি $1 লক্ষ কোর্সের সমমূল্যের জিনিস কিছু টাকার বিনিময়ে সবার সাথে শেয়ার করছি। দেখুন, কোচ হিসাবে আমি আর কাজ করি না, অবসর নিয়েছি বলতে পারেন। যেই কাজের জন্য আমি হাজার হাজার ডলার চার্জ করতাম এখন সেগুলোই আমি ফ্রিতে ইউটিউবে শেখাই। কেন? কারণটা হলো আমি চাই আপনারা যেন আপনাদের কোম্পানিকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন। আপনি যদি কোম্পানির মালিক না হন
তাতেও কোনো সমস্যা নেই। এই স্ক্রিপ্ট থেকে আপনি অন্য কারোর প্রোডাক্ট সেল করে বড় ধরনের কমিশন পেতে পারেন। তো চলুন শুরু করি। অধ্যায় 1, আমি কিভাবে সেল করা শিখলাম। বছরে $1,000,000 আয় করার আগে, ওয়াল স্ট্রিট জার্নালের বেস্ট সেলিং লেখক হওয়ার আগে এবং একজন রিয়েল এস্টেট ইনভেস্টর হওয়ারও আগে আমি একজন পিৎজা ডেলিভারি বয় ছিলাম। কলেজটাও ঠিকমতো পাশ করতে পারিনি, ড্রপ আউট ছিলাম। ফ্লোরিডার একটা ছোট শহরেই আমার বেড়ে ওঠা। আমার বাড়িতে সুখ বলতে কোনো শব্দ ছিল না। এখনও মনে পড়ে আমার ছুটির দিন বা জন্মদিনগুলোতে আমার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করেই পার করে দিতেন। মাঝে মাঝে তাদের ঝগড়া থামাতে পুলিশকেও ডাকতে হতো। আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি, কিন্তু দূরে থাকলেই তারা ভালো থাকতো। একসাথে থাকার জন্য তাদের জন্ম হয়নি। যেহেতু আমার কোনো ভাই বোন ছিল না, তাই স্কুলের অন্য বাচ্চাদের সাথে ঠিকমতো মিশতে পারতাম না। পুরো স্কুল ব্যবস্থাটাই আমার জন্য খুব কঠিন আর চ্যালেঞ্জিং ছিল। আর এই কারণেই স্কুলের বাচ্চারা আমাকে বিভিন্নভাবে খোঁচাতো। অবশ্য অল্প বন্ধু থাকার একটা সুবিধাও আছে। বই পড়ার জন্য আমি অনেক সময় পেতাম। আমি রীতিমতো বইতে আসক্ত হয়ে পড়েছিলাম, বইপোকা হয়ে যাচ্ছিলাম আর কি। আর সেই সুবাদে নতুন নতুন অনেক স্কিলও শিখে ফেলেছিলাম। একটা সময় পরে যে মনে হলো, আচ্ছা, আমি যা যা শিখছি সেটা তো আমি অন্যদেরকে শিখিয়ে তাদের কাজে লাগতে পারি। কিন্তু আমার কথা শোনা তো দূরে থাক, কেউ আমাকে সিরিয়াসলি নিলই না। বই পড়ে শিখে ফেলা সেই অসাধারণ স্কিলগুলো আমি কখনোই কারো সাথে শেয়ার করতে পারিনি। আপনি খুব ইউনিক একটা জিনিস শেখার পর সেটা কারোর সাথে শেয়ার করতে পারছেন না, এই অনুভূতিটার যে কষ্ট সেটা এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আর এজন্যই কোনো সেমিনার বা কনফারেন্সে কেউ আমাকে চিনে ফেললে আমি তাদের সাথে সময় নিয়ে কথা বলি, পারলে ছবিও তুলি একসাথে। কারণ উপেক্ষিত হওয়ার কষ্ট আমি বুঝি। আর আমি যেভাবে উপেক্ষিত হয়েছি সেভাবে আমার দ্বারা কেউ উপেক্ষিত হোক সেটা আমি চাই না। এক পর্যায়ে আমার বাবা আমাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। অনেক বুঝিয়ে শুনিয়ে আমাকে একটা হোম স্কুলে ভর্তি করিয়ে দিতে বলি। বাবা রাজি হন। হোম স্কুলে ভর্তি হলে হাই স্কুলটা অন্তত পার হতে পারবো। যাই হোক, আমার রেজাল্ট এত ভালো হয়েছিল যে আমি সম্পূর্ণ বিনা পয়সায় একটা প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। ওই বয়সেই নিজে নিজে পড়ে পরীক্ষা দিতে পারতাম আমি। হোম স্কুলে পড়াশোনা করায় স্কুলের বাচ্চাদের অত্যাচার থেকে বেঁচে গিয়েছিলাম বটে, কিন্তু আমার সোশ্যাল স্কিলগুলো একদম শূন্যের কোঠায় চলে গিয়েছিল। একজন ভালো সেলসপারসন হতে গেলে সবার আগে যে জিনিসটা থাকা জরুরি সেটা হলো সোশ্যাল স্কিল। কিন্তু আমার তো সেটা ছিলই না। তারপরেও আজকে আমি এখানে আসতে পেরেছি। হাইয়েস্ট সেলিং অনলাইন উদ্যোক্তাদের একজন আমি আমার নিজের প্রোডাক্ট সেল করে $1,000,000 আয় করেছি। যেই প্রোডাক্ট মানুষ কখনোই আমার কাছ থেকে নিতে চায়নি, সেই প্রোডাক্টটি হলো আমার অ্যাডভাইস। আমি আমার কনসাল্টিং, কোচিং এবং সেমিনারের মাধ্যমে $30,000,000-এরও বেশি টাকা আয় করেছি। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটা স্কিল থাকার কারণে, আমার বিক্রি করতে পারার স্কিল। আমার এই স্কিল শেখার যাত্রা শুরু হয়েছিল পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখে। বিজ্ঞাপনে দেখেছিলাম কস্কো এবং স্ন্যাপস ক্লাবের মতো স্টোরগুলোতে ঘুরে ঘুরে প্রোডাক্ট সেল করতে হবে। বছরে আয় হবে $50,000 কাছাকাছি। সেলসে 5 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছিল। এর আগে আমি টানা 7 বছর পিৎজা ডেলিভারির বয় হিসাবে কাজ করেছিলাম। 7 বছর! অধিকাংশ মানুষ 1-1.5 বছরের বেশি এসব কাজ করতে পারে না। আর আমি একই কাজ বছরের পর বছর করে যাচ্ছিলাম। আমি নতুন কিছু খুঁজছিলাম, একটা ব্রেক দরকার হয়ে পড়েছিল। অভিজ্ঞতা না থাকলেও চাকরিটার জন্য অ্যাপ্লাই করলাম আমি। মিথ্যা লিখে দিলাম যে আমার অভিজ্ঞতা আছে। জীবনে আমি খুব বেশি মিথ্যা কথা বলিনি, কিন্তু একটা প্রবাদ আছে, প্রয়োজন কোনো আইন মানে না। আমি বাধ্য হয়েছিলাম মিথ্যা বলতে। ফোনে ইন্টারভিউ হয়েছিল। কাকতালীয়ভাবে চাকরিটা আমি পেয়ে গেলাম। 2 সপ্তাহ ট্রেনিংয়ের জন্য নিউ জার্সিতে যেতে হলো আমাকে। পৌঁছানোর পর আবিষ্কার করলাম এরা আসলে বক্তা বানানোর ট্রেনিং দিচ্ছে সবাইকে। ওই যে বাসে, ট্রেনে বিভিন্ন জিনিস বেচার জন্য সেলসম্যানরা যেরকম লেকচার দেয়, সেই সব লেকচারের ট্রেনিং চলছে এখানে। আমাকে জানানো হলো বিলি মেজের মতো বিখ্যাত সেলসম্যানরাও নাকি এখান থেকেই ক্যারিয়ার শুরু করেছে। আর আমার সেলস ম্যানেজারও তার সেলস ম্যানেজার ছিলেন। একদিন আমার সেলস ম্যানেজার ট্রেনিংয়ের মাঝে আমাকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করলেন, তোমার সেলসে কোনো অভিজ্ঞতা নেই, তাই না? আমি মাথা নিচু করে অকপটে সব স্বীকার করলাম।
কেন এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছি, আমার কষ্টের অতীত তাকে খুলে বললাম। নিজেকে পুরো ছাগল মনে হচ্ছিল তখন। দেখো, তোমাকে প্লেন ভাড়া করে ট্রেনিং করার জন্য এই পর্যন্ত নিয়ে এসেছি আমি। তোমার সাহসের প্রশংসা করতে হয়। তোমাকে বের করে দেওয়ার ইচ্ছে আমার নেই। তুমি যদি আমার স্ক্রিপ্টটা ভালো মতো পড়তে পারো, প্রতিটা শব্দ ঠিকমতো ডেলিভারি দিতে পারো, আমি গ্যারান্টি দিচ্ছি মানুষ শুধু তোমার কথা শুনবেই না, তোমার কাছ থেকে প্রোডাক্টও কিনবে। আর আমিও ভুলে যাব যে সেলসে তোমার কোনো অভিজ্ঞতা নেই। আমি ভদ্র ছেলের মতো আদা জল খেয়ে কাজে লেগে পড়লাম। পরের সপ্তাহে স্ন্যাপস ক্লাবে আমরা অফিসিয়াল ট্রায়াল দিতে গেলাম। আমার দায়িত্ব ছিল টাইটেনিয়ামের পাতিল বিক্রি করা, যেগুলো নর্মাল টেফলন প্যান থেকে বেশি মজবুত। একটা বুথে সব হাঁড়ি পাতিল সুন্দর করে সাজানো হলো। আমি আমার প্রথম শোতে আমার প্রথম স্পিচ দেওয়ার জন্য প্রস্তুত। আমার সেলস ম্যানেজার মুখে লাউড স্পিকার মাইক্রোফোন নিয়ে ঘোষণা দিলেন, স্ন্যাপস ক্লাবের ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, 5 মিনিটের মধ্যে 14 নম্বর কাউন্টারে একটা কুকিং শো হবে। যারা যারা শোতে উপস্থিত থাকবেন সবার জন্য থাকছে ফ্রি গিফটের ব্যবস্থা। দয়া করে দ্রুত 14 নম্বর কাউন্টারে চলে আসুন। 5 মিনিটের মধ্যে আমার বুথের সামনে গোটা 20 মানুষ জড়ো হলো। স্পিচ দেয়ার এখনই সময়। আমার পেটের ভেতর দলা পাকিয়ে উঠল। কেন সেই বিজ্ঞাপন দেখে চাকরিটাতে অ্যাপ্লাই করেছিলাম আমি, সেটা ভেবে নিজেকে গালি দিতে শুরু করলাম। পা কাঁপছে, হাত ঘামছে। আমার সেলস ম্যানেজার আমার দিকে তাকিয়ে বললেন, কথাগুলো শুধু বলে যাও, সব কিছু ভুলে যেয়ে ধীরে সুস্থে নিজের মুখ খুললাম। এতদিনের ট্রেনিংয়ে যা যা শিখেছি সব বলে গেলাম। পরবর্তী 20 মিনিটে খেয়াল করলাম মানুষের চোখ কপালে উঠছে। অবাক বিষয়ে লক্ষ্য করলাম জীবনে প্রথমবারের মতো মানুষ মনোযোগ দিয়ে আমার প্রতিটা কথা শুনছে। 20 মিনিটে তারা এক চুলও নড়েনি। আর এই 20 মিনিটে আমি 5 জনের কাছ থেকে $500 পেলাম টাইটেনিয়ামের হাঁড়ি পাতিলের সেট বিক্রি করে। $500, যেখানে অন্য হাঁড়ি পাতিলের সেটের দাম এর ধারের কাছেও ছিল না। কমিশন পেলাম $250। 20 মিনিটে $250। এরপর আরও 4 বার স্পিচ দিয়ে $1000 পকেটে পুরেছিলাম, শুধুমাত্র কয়েকটা কথা বলে। কাজ হয়ে গেল। আমাকে যা বলতে বলা হয়েছে আমি তাই শুধু বলেছি। সবাই শুধু আমার কথা শোনেইনি, আমাকে টাকাও দিয়েছে, বরং আরও অনেক বেশি টাকা দিয়েছে, যেখানে একই ধরনের প্রোডাক্ট আরও অনেক কম দামে কিনতে পারতো। বুঝে গেলাম যে আমি যদি কোনো কথা কিভাবে বলতে হয় সেটা জেনে যাই, তাহলে পুরো দুনিয়াকে নিজের দিকে ঘুরিয়ে ফেলা সম্ভব। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এভাবে তো অনেক টাকা রোজগার করা সম্ভব। এর পরের 10টা বছর সেলস এবং মার্কেটিং নিয়ে যা যা শেখা সম্ভব সব কিছু শিখেছি। আমি আসক্ত হয়ে পড়েছিলাম। যত শিখেছি তত বেশি আয় করতে পেরেছি, আর যত বেশি আয় করেছি তত বেশি শেখার পেছনে বিনিয়োগ করতে পেরেছি। কোর্স আর মাস্টার মাইন্ডদের কাছে শেখার জন্য আমি হাজার হাজার ডলার খরচ করেছি। এমনও হয়েছে যে এই সেক্টরের সেরাদের কাছ থেকে শেখার জন্য দিনে $50,000 খরচ করেছি আমি, তাও একবার না বহুবার। আর এজন্যই সেলসে এত দক্ষ আমি। মাসে $1 মিলিয়ন কামিয়েছি বেশ কয়েকবার। আবার শুধু স্টেজের উপর দাঁড়িয়ে থেকেও কয়েক মিলিয়ন আয় করে ফেলেছি। শুধুমাত্র জুম মিটিংয়ে বসে $30,000 প্রোডাক্ট বিক্রি করেছি মাত্র 158 জন মানুষের সামনে। কোভিড প্যান্ডামিক সময়ের ঘটনা এটা। একটা ক্যামেরা, হোয়াইট বোর্ড আর জুম মিটিং এর লিঙ্ক, ব্যাস আর কিচ্ছু না। সেলিং শেখা এজন্যই এত বেশি জরুরি। আমার দাদা একটা কথা বলতেন, দেশের অবস্থা যতই খারাপ হোক, তুমি যদি প্রোডাক্ট বিক্রি করতে পারো, জীবনেও তোমাকে না খেয়ে মরতে হবে না। সেলস করতে পারার যে স্কিলটা আমার আছে সেটা আমি মানুষকে শেখাতে চেয়েছি, আর সেভাবেই কনসাল্টিং কোর্স আর সেমিনার করিয়ে $30 মিলিয়ন উপরে আয়ও করেছি। এখন আমি আর এসবের সাথে জড়িত নই। আমার নিজের একটা এজেন্সি আছে, যেখানে আমি অন্য কোম্পানির সেলস টিমের কাজ করে দেই। কেন আমি মানুষকে সেলস আর মার্কেটিং শেখাই জানেন? যাতে কেউ কথা বলতে গেলে সেই মানুষটাকে থামিয়ে না দেয়, যাতে মানুষের স্বপ্নকে শেকল দিয়ে আটকে রাখা না হয়। সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। এই দুনিয়াতে কত মানুষ আছে যারা তাদের অসাধারণ স্কিলগুলো সবার সামনে নিয়ে আসতে চায়, শেয়ার করতে চায়, কিন্তু পারে না। কারণ হলো তাদের ট্যালেন্টকে বেঁধে রাখা হয়।
তাদেরকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলা রোবটে রূপান্তরিত করার চেষ্টা করা হয়। তারা তাদের মনের কথাগুলো কাউকে বলতে পারে না, আর নিজের ট্যালেন্ট আর স্কিল থেকে টাকা আয় করা তো অনেক দূরের ব্যাপার। আর আমি জানি কিভাবে ওই বেঁধে রাখা ছেলে মেয়েগুলোর মধ্যে নতুন জীবনের স্বাদ এনে দিতে হয়। আমি জানি ঠিক কী বললে জীবনে ওরা যা যা চায় তা করতে পারবে, কারণ আমার অভিজ্ঞতা আছে। আর এই অভিজ্ঞতা দিয়েই আমি হাজার হাজার ছোট বড় কোম্পানিকে সাহায্য করেছি যাতে তারা বড় হতে পারে। এই বইতে আমি আমার সেই অভিজ্ঞতা থেকে পাওয়া কথাগুলো শেয়ার করতে চাই একটা স্ক্রিপ্টের আকারে, যাতে আপনারা আপনাদের প্রোডাক্টকে কম্পিটিটর থেকেও বেশি দামে বিক্রি করতে পারেন। ঠিক যেভাবে আমি হাঁড়ি পাতিল বিক্রি করেছিলাম, ঠিক সেভাবে। অধ্যায় 2, অধিক আয়ের ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটি সেলসের 12টি ধাপকে বিস্তারিত বোঝাবে। 1. সম্পর্ক তৈরি করা। 2. এক্সপেকটেশন। 3. ডিসিশন মেকিং। 4. ক্রেতা আপনার কাছে আসার কারণ। 5. গভীরে ঢোকার ইচ্ছা। 6. চেষ্টা। 7. বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ লক্ষ্য। 8. চাহিদার পেছনের কারণ খোঁজা। 9. স্বীকারোক্তি। 10. অঙ্গীকার। 11. ক্রেতার জন্য বিশেষায়িত কাজ করা। 12. মূল্য নির্ধারণ। সতর্কীকরণ: অন্ধভাবে এই স্ক্রিপ্ট ফলো করবেন না। প্রোডাক্ট সেল করার জন্য এই ধাপগুলোর মূল উদ্দেশ্য হলো ক্রেতার সাথে সাক্ষাতের সুযোগে তথ্য জোগাড় করা, যাতে সামনে সঠিক কথাগুলো বলতে পারেন, যে কথা তার কাছে একদম গ্রহণযোগ্য হবে। একটা ধাপ পার করার সময় আপনি যদি আপনার কাস্টমারকে কোনো প্রশ্ন করেন আর তার উত্তর তিনি সঠিকভাবে দিয়ে দেন, তাহলে প্রশ্নটা বাদ দিয়ে দিন বা পুরো ধাপটাই বাদ দিয়ে পরের ধাপে চলে যান। এটা আপনার সেলস বাড়ানোর কোনো ফর্মুলা না, বরং এই ধাপগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি সেলস বাড়ানোর জন্য ডাটা পেতে পারেন। আর ডাটা যদি আগে থেকেই থাকে, তাহলে পরবর্তী পদক্ষেপ নেবেন সহজ হিসাব। যে কথাগুলো কখনো ভুলবেন না: কাস্টমার প্রোডাক্ট কিনতে চাইলে রাজি হয়ে যান। পুরো নিয়ম ধরে ধরে আমার স্ক্রিপ্ট লাইন বাই লাইন মানতেই হবে এমন কোনো কথা নেই। ফোন কলের যে কোনো মুহূর্তে যদি কাস্টমার পরিষ্কার করে বলে যে সে প্রোডাক্টের ব্যাপারে জানে এবং কিনতে চায়, তাহলে কথা না বাড়িয়ে বিক্রি করে দিন। একটা পরামর্শ: কেউ আপনার প্রশ্নের উত্তর দিলে যত অল্প কথায় সম্ভব কথা শেষ করে ফেলুন। কথায় কথা বাড়ে, মনে রাখবেন। কাস্টমারের সাথে আড্ডা দিতে যাবেন না, সম্পর্ক তৈরির সময় ছাড়া গল্প শুরু করবেন না, বা কোনো কিছুই বিস্তারিত বলবেন না। 95% কথা ক্রেতারই বলা উচিত। মূল কথা হলো অল্প কথায় কাজ শেষ করুন। ধাপ 1, সম্পর্ক তৈরি। আপনার কথা শুরু করার প্রথম কয়েক মিনিট এই ধাপেই থাকতে হবে আপনাকে। এই পর্যায়ে আপনি হালকা কথা বলে আপনার শ্রোতাদের সাথে সম্পর্ক বাড়াবেন। তারা কোথা থেকে এসেছে, দিন কেমন কেটেছে জিজ্ঞেস করুন। তাদের সাথে কানেক্টেড হওয়ার রাস্তা খুঁজুন। কারোর সাথে সহজে কানেক্টেড হওয়ার সহজ রাস্তা হলো সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনি জানতে পারবেন কার ইন্টারেস্ট কোন দিকে। আমি ব্যক্তিগতভাবে আপনি কোন সিটি থেকে এসেছেন ও অমুক সিটি আরও কয়েকভাবে শুরু করতে পারেন। 1, আমি একবার এখানে এসেছিলাম। 2, আমার বাপদাদা এই শহরেই বেড়ে উঠেছেন। 3, এই সময়টাতে এখানে খুব ঠান্ডা বা গরম পড়ে। যখন একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলে নিজের কিছুর সাথে মিল খুঁজে পায়, তখনই তার কাছ থেকে কিছু কিনতে আগ্রহ প্রকাশ করে। মানুষকে তাদের নিজেদের ব্যাপারে কথা বলানো শুরু করতে পারলেই কাজ অর্ধেক সহজ হয়ে যায়। মানুষ নিজেকে নিয়ে কথা বলতে ভালোবাসে। আরে মানুষকে দিয়ে কথা বলাতে পারলেই তাদের ব্যাপারে জানতে পারবেন। কমিউনিকেট করা সহজ হবে। কথা বলানোর কিছু সহজ সিস্টেম শিখিয়ে দেই। পুনরাবৃত্তি: আপনার সম্ভাব্য কাস্টমারকে তার নিজের বিষয়ে কথা বলা শুরু করানোর জন্য তাদেরকে মিররিং বা পুনরাবৃত্তি করতে হবে। তাদের মুখ থেকে কথা বের করার জন্য তারা একটি বাক্য শেষে যে শব্দগুলো ব্যবহার করছে, আপনাকেও সেগুলো ব্যবহার করেই তাকে প্রশ্ন করতে হবে। উদাহরণস্বরূপ, সম্ভাব্য কাস্টমার বলছেন, আমরা 2 বছর আগে এই এলাকায় শিফট হয়েছি শুধু ছেলে মেয়েদের ভালো স্কুলের জন্য। আপনি, ও তাই, বাচ্চাদের স্কুলে ভর্তি করাবেন? সম্ভাব্য কাস্টমার, হ্যাঁ,
শিকাগোতে স্কুল সিস্টেমটা ভালো না। আপনি শিকাগোর স্কুল সিস্টেম আপনার ভালো লাগেনি? সম্ভাব্য কাস্টমার: হ্যাঁ, শিকাগোতে টিচাররা অভিজ্ঞ না, বাচ্চারা শিখতে পারে না ভালোভাবে। আপনি: বুঝেছি, বাচ্চাদেরকে শেখাতে পারে না এমন স্কুলে ভর্তি না করানোই ভালো। এর চেয়ে হোম স্কুলিং একটা বেটার অপশন। সম্ভাব্য কাস্টমার: ঠিক বলেছেন। কাস্টমার আপনার সাথে কানেক্ট করতে পেরেছে। ম্যাচিং: কাস্টমারের সাথে আরও বেশি কানেক্টেড হওয়ার জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে নিজের বডি ল্যাঙ্গুয়েজকে মেলানোর চেষ্টা করুন। তারা যদি একটু চাপা স্বভাবের হয়, আপনিও একটু কম কথা বলুন। বেশি কথা বললে সে নার্ভাস হয়ে পড়তে পারে। আবার কাস্টমার যদি একটু বেশি বহির্মুখী হয়, আপনিও এক্সট্রোভার্ট ওয়েতেই তার সাথে কমিউনিকেট করবেন। ধাপ 2, এক্সপেকটেশন, প্রত্যাশা। এই ধাপে আপনি আপনার এক্সপেকটেশন সেট করবেন। আপনি কথা বলার ধরন ঠিক করে দেবেন এবং কাস্টমারকে এই ফরম্যাটে কথা বলাতে রাজি করবেন। রাজি হয়ে গেলে কথা শুরু করে দেবেন। এতে কথার নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে। আমার প্রিয় একটা পদ্ধতি আপনাকে দেখাই। আপনি: তাহলে শুরু করা যাক মিস্টার অমুক। সম্ভাব্য কাস্টমার: জি, অবশ্যই। আপনি: নর্মালি আমরা কাজটা এভাবে শুরু করি। কি করতে হবে তা না বলে কথা যেভাবে এগোচ্ছে সেভাবেই মেনে নিতে তাকে কৌশলে বাধ্য করছেন এখানে। ব্যাপারটা অনেকটা ডাক্তারের কাছে যাওয়ার মতো। আপনার ব্যবসা এবং সমস্যা সম্পর্কে অথবা স্বাস্থ্য, বিনিয়োগ, চিন্তাভাবনা ইত্যাদি প্রসঙ্গে আমি কিছু প্রশ্ন করব আপনাকে। তারপর ঠিক ডাক্তারের মতোই সমস্যা বের করে কিছু টেস্ট করব। তারপর ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট দেন সেভাবেই আমি একটা সমাধান দেব আপনাকে। এর পরের সিদ্ধান্ত আপনার। আপনি আমাদের অফার গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। বুঝতে পেরেছেন? সম্ভাব্য কাস্টমার: বুঝতে পেরেছি। এবার ফুল কন্ট্রোল আপনার হাতে। এখন শুধু আপনি কাস্টমারকে নিজের সার্ভিসের ব্যাপারে লেকচার দেওয়া ছাড়াও আপনার সার্ভিস অফার করার প্রসেসটাও বুঝিয়ে দেবেন যে কী ফরম্যাটে আপনি আপনার কোম্পানির সার্ভিস প্রোভাইড করেন। এতে আপনি যেভাবে চাচ্ছেন আপনার কাস্টমারও সেভাবে বুঝবে। যদি এটা করতে না পারেন তাহলে কথাটা কোন দিকে যাবে সে ব্যাপারটা অন্ধকারেই থেকে যাবে এবং পুরো বিষয়টা জগা খিচুড়িতে পরিণত হবে। ক্ল্যারিটি না থাকলে সেল বাড়বে না, সোজা কথা। আর আপনার কাজের প্রসেস আর ফরম্যাট দেখে কেউ সম্মত হলে আপনি পরবর্তী ধাপে অগ্রসর হবেন। 3, ডিসিশন মেকিং। সিদ্ধান্ত নেওয়ার সময় ঠিক কার উপস্থিতি দরকার সেটা বের করাই এই ধাপের উদ্দেশ্য। যদি সম্ভব হয় তাহলে সমস্ত ডিসিশন মেকারের সাথে কথা বলে নেওয়াও ওই নির্দিষ্ট সেল সম্পন্ন করার একটা বড় অংশ। ধরুন আপনি শুধু একজন কাস্টমারকে কনভিন্স করলেন, কিন্তু তার পার্টনার বা স্ত্রী আপনার অগোচরে তাকে বলে দিল, না, মনে হয় না ওরা ভালো কাজ করবে। এতে আপনি কাস্টমারও খোয়াবেন, আবার অনাস্থাও তৈরি হবে। যদিও অনেক সময় একসাথে সব ডিসিশন মেকারকে পাওয়া সম্ভব না, কিন্তু সবাই একসাথে থাকলেই সেরা রেজাল্টটা পাওয়া যায়। কিভাবে সব ডিসিশন মেকারকে একসাথে পাওয়া সম্ভব? অধিকাংশ সেলসপারসনরা একটা কমন প্রশ্ন করে তাদের কাস্টমারকে, কেনার আগে আপনি কি আপনার স্ত্রী বা পার্টনারের সাথে একবার কথা বলে নেবেন? কিন্তু আমার অভিজ্ঞতা বলে সবচেয়ে ভালো হয় এমনভাবে বললে যেন জিনিসটা এতই স্বাভাবিক কথার মতো হয় যেন আলাদা করে প্রশ্নই মনে না হয়। আসল সিদ্ধান্ত কে নেবে তা বোঝার দুটা উপায় আছে। আপনি যদি এখনও একটু নতুন হন বা স্কিলে মাস্টার হয়ে উঠতে পারেননি, এরকম কেউ হয়ে থাকেন, তাহলে প্রথম পদ্ধতিটা অবলম্বন করবেন। যেহেতু এই ধাপে আসার আগে আপনি কাস্টমারের সাথে কানেক্টেড হয়েছেন, তাকে আপনার কাজের পদ্ধতি বুঝিয়ে দিয়েছেন, আপনি তার বিশ্বাস অর্জন করার রাস্তায় এগিয়ে গেছেন। এখন এমনভাবে কাস্টমারের সাথে কথা বলুন যেন তাকে আপনি অনেক দিন ধরে চেনেন। সে যেন আপনার পুরনো বন্ধু যার সাথে অনেক দিন যাবৎ আপনার দেখা হয়নি। আর যদি তাদের প্রফেশন সম্পর্কে আপনাকে জানায় তাহলে কাস্টমারের বিজনেস পার্টনার বা স্ত্রী সম্পর্কে খবর বের করা আপনার জন্য সহজ হবে। উদাহরণস্বরূপ, ও, আপনাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি, আপনি কি ম্যারিড? অথবা আপনার পরিবারে কে কে আছেন? অথবা আপনি কি পরিবারের খরচ চালাচ্ছেন? কাস্টমার যদি নিজেকে সিঙ্গেল বলে বা কোনো বিজনেস পার্টনারের সাথে নেই জানায়, তাহলে আপনি আপনার মতো
অগ্রসর হবেন। কিন্তু কাস্টমার যদি জানায় যে তার স্ত্রী বা পরিবার আছে যাদের দায়িত্ব তার উপরে, তাহলে আপনি কিভাবে এগিয়ে যাবেন তার কিছু নমুনা দেখাচ্ছি। আপনার স্ত্রী কি করেন? কাস্টমার উত্তর দিলে আপনি প্রশ্ন করবেন, আপনি কি সারপ্রাইজ দিচ্ছেন, অথবা আপনার স্ত্রী কি জানেন যে আপনি এটা কিনছেন বা আমাদের সার্ভিস নিচ্ছেন? আপনি আপনার কাস্টমারের অনুভূতি বোঝার চেষ্টা করবেন। তার স্ত্রী তার প্রতি সাপোর্টিভ কিনা এটা বোঝা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। যদি সে হ্যাঁ বলে, তাহলে বাচ্চা কাচ্চা বা পরিবারের অন্য সদস্যদেরকে নিয়ে জিজ্ঞেস করতে পারেন। এভাবে কনভারসেশন এগিয়ে গেলে দুই পক্ষ থেকেই প্রেশার অনেকটা কমে যাবে। আপনি যদি B2B মানে বিজনেস টু বিজনেস নিয়ে কাজ করেন বা একজন ব্যবসার মালিকের সাথে ডিল করেন, তাহলে একটু আলাদাভাবে কাজ করতে হবে। এরকম ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন, ও, আপনাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি, আপনি কি ব্যবসা একাই চালান, অথবা ব্যবসায় আর কেউ আছে বা সাহায্য করছে? যদি উত্তর হয় না, তাহলে আগে বাড়ুন। আর যদি হ্যাঁ বলে, তাহলে আপনি সরাসরি জানতে চাইবেন বাইরের একটা সার্ভিস প্রোভাইডার যখন আপনার কোম্পানিকে সাহায্য করে, তখন আপনি আপনার বিজনেস পার্টনারের সাথে কিভাবে ডিসিশন নেন। এখন আপনি আপনার কাস্টমারকে বুঝে ফেলবেন যে তার বিজনেস পার্টনারের সাথে আলোচনা করার দরকার আছে কি নেই। যদি থেকে থাকে, তাহলে সেই পার্টনারের সাথেও কথা বলা উচিত আপনার। সাইলেন্ট কিলার টিপ: যদি সব ডিসিশন মেকারের সাথেই আপনার কথা হয়ে থাকে বা তারা সবাই একসাথে আপনার সামনে থাকে, তাহলে আপনাকেই খুঁজে বের করতে হবে যে ওই দলের সাইলেন্ট কিলারকে। যে কথা বলে বা আপনার সাথে আলোচনা করছে তাকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভই ধরে নিতে পারেন, সেই মুখপাত্র। অধিকাংশ ক্ষেত্রে প্রোডাক্ট সেল করতে গেলে স্বামীরাই কথা চালিয়ে যায়, স্ত্রীরা চুপ করে থাকেন। উল্টোটাও হয়, কিন্তু বিজনেস পার্টনারের ক্ষেত্রে দেখা যায় একজন কথা বলছে আর একজন চুপ করে থাকছে। যে কথা বলছে না তাকে খেয়াল করতে হবে আপনাকে। এটাকে আমি সাইলেন্ট কিলার প্রসেস বলি। যে চুপ করে থাকে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ডিলটা বন্ধ করার সময়েই সে শুধু মুখ খোলে। তাকে যেন যথাযোগ্য সম্মান দেওয়া হয় এবং তার দিকেও যেন মনোযোগ দেওয়া হয়। সেলার হিসাবে সেদিকে খেয়াল রাখা আপনার দায়িত্ব। তাকেও প্রশ্ন করুন, তার কোনো অভিযোগ আছে কিনা শুনুন, তার সাথেও কানেক্টেড থাকার চেষ্টা করুন। একদম শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা কখনোই বুদ্ধিমানের কাজ না। আপনি পুরো সময় একজন পার্টনারের কথাই শুধু শুনলেন আর অন্যজন চুপ করেছিল, সেদিকে আপনি খেয়াল করেননি। এরকম অবস্থা হলে লক্ষণ ভালো না। চোখ বন্ধ করে বলে দিতে পারি। ধাপ 4: ক্রেতা আপনার কাছে আসার কারণ। সেলসের এই ধাপে আপনাকে কাস্টমারের সামনে মিটিংয়ের কারণটা মুখে উল্লেখ করতে হবে। কেন তারা আপনার কাছে বা আপনার কোম্পানির কাছে এসেছে সেটা তাদের মুখ থেকে বের করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ, অসুবিধার কথা তো ওরা বলবেই, কিন্তু আপনাকে তারপরেও এটা তাদেরকে মনে করিয়ে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের সমস্যা নিয়ে ভাবছেন। মানুষ তখনই ক্রেতা হয় যখন তারা বুঝতে পারে যে ঝামেলা পোহানোর থেকে টাকা খরচ করে সমস্যার সমাধান করাটা বেশি জরুরি। আর তাদের কষ্টটা বা সমস্যাটা বোঝার জন্য আপনাকে তাদের মুখ থেকেই সমস্যার কথাগুলো বের করে আনতে হবে। তারা কিছু চাওয়ার আগে কি কারণে তারা চাচ্ছে সেটা জানতে শিখুন। কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো ফলো করলে এইসব বিষয়ে আপনিও এক্সপার্ট হবেন। আপনি কিভাবে আমার কোম্পানি আপনার সমস্যার সমাধান করতে পারে? কাস্টমার: আমি দেখেছি যে আপনি এটা করেন, আপনার কাজ দেখেই আপনার কাছে এসেছি। এটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং আপনাদের কাজ আমাদের খুব ভালো লেগেছে। এই সমস্যাটার একটা সমাধান দরকার। সমস্যার কথা খুলে বলবে, কারণ হলো এই এবার আপনাকে যুক্তি দেবে কেন সমাধান দরকার বা সমাধান হলে কি সুবিধা হতে পারে। এটা একটা পারফেক্ট উদাহরণ। সবসময় একই রকম হবে তার কোনো গ্যারান্টি নেই, অনেক সময় এরকমও হতে পারে। আপনি আচ্ছা, প্রথমেই জানতে চাই আজকের কলটা কেন করেছেন? ঠিক কোন ব্যাপারে আমার কাছে সাহায্য দরকার আপনার? কাস্টমার: আমার এটা নিয়ে সমস্যা হচ্ছে, শুধু সমস্যাটা জানাবে আপনাকে। এটাও একদিক দিয়ে ভালো, কারণ আপনি তো তার মুখ থেকে সমস্যাটার কথাটা অন্তত শুনতে পেরেছেন।
কিন্তু তারা বলেনি যে এত অপশন আপনার কাছেই কেন এসেছে। এজন্য আপনি বলবেন, আপনি আপনার সমস্যাটা আমরা বুঝতে পেরেছি। আরও অনেকেই কিন্তু এই সার্ভিস দিচ্ছে, আমাদের কাছে এসেছেন দেখে ভালো লাগছে। আপনি আপনার অথরিটি আর ক্রেডিবিলি বোঝানোর জন্য হলেও এগুলো বলবেন, যাতে তারা আরও স্পেসিফিকভাবে আপনাকে বুঝিয়ে দেয় যে তাদের প্রবলেম সলভ করার জন্য আপনি যোগ্য। কাস্টমার, আমি দেখেছি যে আপনি এটা করেন, আপনার কাজ দেখেই তারা আপনার কাছে এসেছে। আপনি এটা বের করে ফেলেছেন তার মুখ থেকে, এবং আমার মনে হয়েছে যে আপনাদের কাছে আসলে আমার জন্য সুবিধা হবে। যে কথাগুলো শুনতে চান ঠিক তাই আপনি উত্তর হিসেবে পেয়ে গেছেন। আর কাস্টমার যদি বলে যে সে আপনার রেপুটেশন সম্পর্কে জানে না, তাহলেও কিন্তু এতক্ষণে সে কথা বলে দিয়েছে। আমি আপনার কোম্পানি সম্পর্কে জানি না, এই কথার জবাবে আপনি সহজেই আপনার কোম্পানির কাজ আর সাফল্যের ব্যাকগ্রাউন্ড ব্যাখ্যা করে দিবেন। জিজ্ঞেস না করতেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড আর হিস্ট্রি জানিয়ে দেওয়া স্যাস্ট্রামি হলেও এক্ষেত্রে আপনি কাস্টমারের মুখ থেকেই সেই প্রশ্ন বের করে নিচ্ছেন। যাই হোক, যদি তারা আপনার বিশ্বস্ততা আর কাজ সম্পর্কে জেনে থাকে, তাহলে আপনার কথাগুলো হবে এরকম, আপনি আমাদের রেপুটেশনের জন্যই আপনি আমাদের কাছে এসেছেন, আপনার সমস্যাগুলো খুলে বলুন। কাস্টমার তার সমস্যাগুলো জানাবে, আর এখন আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা বলবেন, আপনি এই মুহূর্তে কেন এই কাজটা করা এত গুরুত্বপূর্ণ। কাস্টমার, আমাদের এই ঘটনা সমস্যার শুরু থেকে শেষ ঘটেছিল, তাই আমরা ঝামেলায় পড়েছি। আমি মূলত অন্য কোম্পানির সেলস এবং মার্কেটিংয়ের কাজ করি, তাই আমার অভিজ্ঞতা থেকেই একটা উদাহরণ দিতে চাই। আমি কি ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি? আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার মূল উদ্দেশ্যটা কি? কাস্টমার, আমরা দেখেছি যে আপনাদের ফাউন্ডার ড্যান হেনরি প্রায় $30 মিলিয়ন সেল সম্পন্ন করেছেন তার সেলস টিমকে সাথে নিয়ে। আমরা মনে করি আমাদের বিজনেসকে আরও বড় করতে আপনারা সাহায্য করতে পারবেন। আমরা আমাদের প্রোডাক্টের বিক্রি বাড়াতে চাই। আমি বুঝেছি, আপনি আমাদের কোম্পানিতে এসেছেন আমাদের পজিটিভ রেপুটেশনের ব্যাপারে জানার পর। আপনি চান আমরা যেন আপনাদের ব্যবসাকে আরও বাড়াতে সাহায্য করি, কিন্তু এখনই কেন? আরও আগে বা কিছুদিন পরও তো আসতে পারতেন। কাস্টমার, আসলে কিছুদিন আগেই আমার বাচ্চা হয়েছে আর আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি। সেলস কল বা মার্কেটিংয়ের সময় বেশি দিতে পারছি না, আর সেলস টিম নিয়োগ বা ম্যানেজারের ব্যাপারে আমার অভিজ্ঞতাও কম। তাই আমি আপনাদের কাছে এসেছি যাতে আমার সেলসও ঠিক থাকে আর আমি পরিবারকে সময়ও দিতে পারি। এই তো, এইবার আমরা আমাদের কাস্টমারের কষ্টটা বুঝতে পেরেছি যে তার সেলস কমে গেছে আর উনি পরিবারকেও সময় দিতে চাইছেন। সুতরাং আমরা শুধু ওনাকে বিজনেস বড় করার ব্যাপারেই সাহায্য করব না, ওনার পরিবারকে যেন উনি সময় দিতে পারেন, সেজন্য সেলস বাড়িয়ে তার দুশ্চিন্তা দূর করতে হবে। অধ্যায় 5, গভীরে ঢোকার ইচ্ছা। এই ধাপটা আপনি চাইলেই বাদ দিতে পারেন যদি কাস্টমার আপনার সাথে ধাপ 4-এ আপনার কাছে সাহায্য চাওয়ার কারণটা ভালোভাবে বলে ফেলে। কিন্তু বেশিরভাগ সময়ই সমস্যাটা আপনাকেই খুঁড়ে বের করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে সমস্যাটা সমাধান না করলে কি ঝামেলা পোহাতে হবে। তাই সঠিক উত্তর ডিটেলসের সাথে বের করাই এই ধাপের মূল কাজ। যদি সাধারণ কোনো উত্তর পান, তাহলে আপনি সরাসরি বলে দিতে পারেন, আরেকটু খুলে বলুন তো, বা আপনার ব্যবসা সম্পর্কে আরেকটু জানান আমাদের। কাস্টমারের সমস্যা বা তারা বিপদে পড়ার কারণ খুঁজে বের করার আরও কিছু ভালো উপায় আছে। 1, এই সমস্যাটা কি কারণে হচ্ছে বলে আপনি মনে করেন? 2, আপনি কি এটা আগে সমাধানের চেষ্টা করেছেন? 3, কতদিন ধরে এই সমস্যাটা চলছে? 4, এই প্রবলেমটা কি আপনাকে ব্যবসা ছাড়া অন্য কোনো সমস্যায় ফেলেছে? আর ফেললে কিভাবে ফেলেছে? আগের যে সমস্যাটা নিয়ে কথা বলেছিলাম, সেখানে কাস্টমার নিজের কোম্পানির সেলস বাড়াতে পারছিল না ব্যক্তিগত কারণে এবং সেলস টিম ম্যানেজ করতে না পারার জন্য, কিন্তু মূল কারণটা হলো উনি পরিবারকে বেশি সময় দিতে চান। এক্ষেত্রে আমরা যেভাবে কাজ করতে পারি সেটা আপনাদেরকে দেখাই। আমরা ছেলে নাকি মেয়ে হয়েছে? নাম কি রেখেছেন বাচ্চার? চার্লি। বাহ, বেশ সুন্দর নাম। অনেক বাবা মারাই আজকাল কাজের লোক দিয়ে বাচ্চার দেখাশোনা করেন। দেখে ভালো লাগছে যে এই অবস্থায় আপনি বাচ্চাকে নিজে সময় দিতে চাচ্ছেন। কাস্টমার,
আমার ছোটোকালে আমার বাবা আমাকে বেশি সময় দিতেন না, সারাক্ষণ কাজে ব্যস্ত থাকতেন। আমার বাচ্চার সাথেও এমনটা হোক সেটা আমি চাই না। আমি বাবার কাছ থেকে বেশি সময় পাননি আপনি? কাস্টমার: হ্যাঁ, সত্যি পাইনি। আমার আর আমার বোনের এই নিয়ে অনেক কষ্ট ছিল, আমাদের জীবনেও এর প্রভাব পড়েছে। আমি: কীরকম প্রভাব ফেলেছে? আপনি যে আপনার কাস্টমারের ব্যাপারে সচেতন এটা তাকে বোঝাবেন। আপনার চোখে মুখেও যেন চিন্তার ছাপ প্রকাশ পায়। কাস্টমার: আমাদের কিছু শিখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না। কিভাবে সাইকেল চালাতে হয়, নতুন কিছু শিখতে হয়, এগুলো করে দেওয়ার মতো কাউকে আমরা পাশে পাইনি। আমার মা এসব কাজের জন্য একজন ন্যানি রেখে দিয়েছিলেন। আমরা আপনার কথা শুনে মনে হচ্ছে চার্লি যেন এরকম অভিজ্ঞতা না পায়, এটাই আপনার চাওয়া। একটা বুদ্ধি দেই, মনে হচ্ছে এই শব্দটা বারবার ব্যবহার করবেন। যখন ওই কাস্টমার কিছু বলতে যাবে আপনি এই শব্দের সঠিক ব্যবহার করবেন। এতে তার সাথে আপনার কানেকশন বাড়বে, সেও মনে করবে যে আপনি তার কষ্ট বুঝতে চাচ্ছেন। কাস্টমার: হ্যাঁ, তা অবশ্যই। নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে আমার বাচ্চার যে কোনো প্রয়োজনে সব সময় আমি তার পাশে থাকব। আমরা: বেস্ট অফ লাক। আপনি যেন আপনার পরিবার আর বাচ্চাকে সময় দিতে পারেন সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আর কিছু প্রশ্ন করতে পারি কি? আমাদের কথোপকথন খেয়াল করেছেন? আমরা কিন্তু আমাদের সেলস ম্যানেজমেন্ট তার কাছে বিক্রি করছি না, বরং সেলস ম্যানেজমেন্ট থাকলে তার কী কী সুবিধা করে দিতে পারবো সেটা বুঝিয়ে দিচ্ছি। তার বাবার ভুল যেন তাকে আর করতে না হয় সেজন্য তাকে আমরা সাহায্য করছি। ব্যবসা বাড়ানোর দরকার, এটা নিয়ে আমাদের কথা শুরু হয়েছিল আর শেষ হচ্ছে তার কষ্টের একটা কাহিনী দিয়ে। যখন আপনি আপনার কাস্টমারের সাথে সঠিকভাবে কানেক্টেড হতে পারবেন, আপনার সার্ভিস বা প্রোডাক্ট বিক্রির সম্ভাবনা 100 গুণ বেড়ে যাবে। কাস্টমার যদি একটু আপসেট না হয় তার মানে আপনার কাজ আপনি ঠিকমতো করছেন না। কাস্টমারকে একটু আপসেট করতে পারার পাশাপাশি আপনি যদি তাকে বোঝাতে পারেন যে আপনি তার জন্য কেয়ার করছেন, তাহলেই কাজ অর্ধেক হয়ে যাবে। আর এটা আপনার অনেক বড় একটা স্কিল। এই স্কিল শেখা লাগে, প্র্যাকটিস করতে হয়। আমি যদি বলি যে এই ধাপটা সহজ, তাহলে মিথ্যা বলা হবে। নিজের সার্ভিস কাউকে বিক্রি করার সময় কেউ আপনাকে সাহায্য করতে আসবে না, একা একা খেলতে হবে আপনাকে। আমি আমার টিমকে 7 সপ্তাহ ট্রেনিং দিয়েছিলাম এসব নিয়ে। আর এত কিছু করার পরও প্রতিদিন এটার প্র্যাকটিস দরকার। আর এই প্র্যাকটিসই আপনাকে দিন শেষে পুরস্কার দেবে। আমাকে এখন কোনো সেলস নিজের ক্লোজ করা লাগে না। আমি এমনভাবে আমার টিমকে ট্রেনিং দিয়েছি যে তারা নিজেরাই এক একটা এক্সপার্ট হয়ে গেছে। একটা কাজের কথা, বারবার কানে শব্দটা ব্যবহার করবেন না। কথাটা শুনতে খারাপ শোনায়। আপনার কাস্টমার যদি কোনোভাবে নিজের অনুভূতি বা বিশ্বাস আপনার সাথে শেয়ার করে, কখনোই বলবেন না যে কেন এটা আপনার উপর প্রভাব ফেলেছে। আমরা যখন ছোট ছিলাম, বাবা মায়েরা প্রায়ই আমাদেরকে একটা কথা বলতো, এটা কেন করেছো? এই জন্য ছোটোকাল থেকেই কেন শব্দটার উপরে আমাদের একটা নেগেটিভ ফিলিংস কাজ করে, বরং এভাবে আমরা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতে পারি। 1. এই সিদ্ধান্তে কিভাবে আসলেন? 2. এরকম মনে হওয়ার কারণ কি? 3. কিভাবে এটা হলো বলে মনে হয়? 4. এরকম হওয়ার মূল কারণটা ব্যাখ্যা করবেন প্লিজ। ধাপ 6, চেষ্টা। একটা কনভারসেশন চলা অবস্থায় একজন কাস্টমার তার সমস্যার সমাধানে কী কী চেষ্টা করেছে সেটা জানা জরুরি। পুরো কনভারসেশনের মধ্যে এই ধাপে আপনার কাস্টমারকে আবেগের চরমে থাকতে হবে। অনেক বেশি তথ্যও বের করে আনতে হবে আপনাকে। প্রবলেম ফিক্স করার জন্য এই পর্যন্ত কী কী করেছেন আপনি? এই প্রশ্নটা শুধু আপনার কাস্টমারের কষ্টই বের করে আনবে না, বরং আপনি এটাও জানতে পারবেন যে আপনার কাস্টমার কী কী কাজ করে ফেলেছেন এবং আপনি তাকে আলাদা কী কী সার্ভিস অফার করতে পারবেন। তাকে বোঝাতেও পারবেন যে আপনার সার্ভিস কেন ভালো ফলাফল দিতে পারবে। একটা ইফেক্টিভ সার্ভিস অফার করাই আমাদের মূল লক্ষ্য। সে কী কী কাজ করছে এটা জানা জরুরি, কারণ আপনি যদি সেগুলো না জেনে কোনো প্রসেসের কথা বলে ফেলেন আর কাস্টমার যদি বলে ওঠে, ও ওটা তো আমিও করেছি, কোনো কাজ হয়নি, এই কথা কিন্তু একেবারে ফাঁসিতে ঝোলাবে আপনাকে। কারণ এরপর কাস্টমার মনে করবে যে হয়তো আপনি তার কথা ঠিকমতো শুনছেন না বা আপনি সাহায্য করতে জানেন না।
তারা কি চেষ্টা করেছে তা যখন জানবেন তখন হয় আপনি আর ওটা বলবেনই না, অথবা বলবেন একটু অন্যভাবে। যেমন আপনি বক্তাদের কাছে একটা কোচিং প্রোগ্রাম বিক্রি করতে চাচ্ছেন, কিভাবে আরও বেশি ইভেন্ট পাওয়া যায় তার কৌশল হিসেবে। এখানে আপনার কাস্টমার বলল যে তারা ইভেন্ট আয়োজনকারীদেরকে একটানা কল দিয়েছেন। আপনি হয়তো বলতে যাচ্ছিলেন ইভেন্ট অর্গানাইজারদেরকে কিভাবে গণহারে কল করতে হয় দেখুন, কিন্তু যেই মুহূর্তে আপনি জানলেন যে তারা কাজটা আগেও করেছে, তখন আপনি এই কথার বদলে বলবেন আপনাদেরকে গণহারে কল দেওয়ার একটা স্ক্রিপ্ট শিখিয়ে দিচ্ছি, যেটা 99% বক্তাই ব্যবহার করে না, কারণ তারা জানেই না এর ব্যাপারে। আমি জানি আপনারা আগেও জিনিসটা চেষ্টা করেছেন, কিন্তু অন্যরাও ওভাবেই চেষ্টা করছে। আমাদের এই স্ক্রিপ্ট ব্যবহার করার পর তারা দ্রুত অনেকগুলো ইভেন্ট পেয়ে অবাক হয়ে গিয়েছে। কাস্টমারের আপত্তির আগেই খণ্ডন হয়ে যাচ্ছে এভাবে। অথচ ইতিমধ্যেই কি চেষ্টা করেছে তা বের করতে না পারলে আপনি ব্যাপারটা জানতেনই না। ধাপ 7, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ লক্ষ্য। এখন আমাদেরকে জানতে হবে কাস্টমার বর্তমানে কোথায় আছে এবং ভবিষ্যতে কোথায় থাকতে চায়। এই ধাপের প্রথম কাজ হলো কাস্টমার সমস্যা সমাধানের কোন পর্যায়ে আছে, সেই পর্যায়ে ব্যবসাটা কেমন চলছে সেই বিষয়ে জানতে চাওয়া, কারণ এটাই ব্যবসার বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা জানার জন্য এমন প্রশ্ন করতে হবে যাতে তার অবস্থা সংখ্যা দিয়ে পরিমাপ করা যায়। ধরুন আপনার কাস্টমার ব্যবসা এবং সেলস বাড়িয়ে বেশি টাকা আয় করতে চাচ্ছে, অথবা আপনি একজন জিম ট্রেনার এবং আপনার কাস্টমার ওজন কমাতে চাচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রশ্নগুলো এরকম হতে পারে: এখন আপনার ব্যবসায় কি পরিমাণ টাকা লগ্নি করা আছে, বা আপনার প্রফিট মার্জিন কত? অথবা আমার কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর পেলে আপনার সিচুয়েশনটা বুঝতে সুবিধা হবে। আপনার বর্তমান ওয়েট কত? একটা টিপস দিয়ে রাখি, কাস্টমার না বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই তার মুখ থেকে হ্যাঁ বেশি শুনতে পাবেন না আপনি, সেটাই স্বাভাবিক। তাই কোনো সেন্সিটিভ তথ্য বের করার সময় আপনি নিশ্চয়ই এটা বলতে চাননি। এই বাক্যটা ব্যবহার করতে পারেন যাতে সে এরকম কিছু দিয়ে তার উত্তর শুরু করে, না আমি এটা বলতে চাইনি, বরং বাধ্য হয়ে হ্যাঁ ব্যাপারটা খুলে বলছি আপনাকে। এটা বলার থেকে আগের কথাটা বলাই তার জন্য বেশি স্বস্তিকর। আর আমিও ধরে নিচ্ছি কনভারসেশনের এই পর্যায়ে আপনি কাস্টমারের সাথে যথেষ্ট কমিউনিকেশন করে ফেলেছেন এবং কানেক্টেড আছেন। আমি আমার আন্ডারে থাকা ছাত্রদের কিছু ট্রেনিং দিই যাতে তারা কাস্টমারকে তাদের ব্যবসা সম্পর্কে আরও ভালো মতো প্রশ্ন করতে পারে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। 1, আপনাদের প্রতিদিন সেলস কেমন হয় বা ডিল ক্লোজ করেন কীরকম রেটে? 2, একটা সেল বা ডিল করতে সপ্তাহে কত ঘন্টা সময় ব্যয় করেন? 3, আপনার কাছে কী পরিমাণ কাস্টমার আছে আর সম্ভাব্য ক্রেতাদের কত শতাংশ ক্রেতায় পরিণত হতে পারে? এখন আমাদের কাজ হলো কাস্টমার নিজেকে কোন পর্যায়ে দেখতে চায়, নিজের ব্যবসা নিয়ে তাদের লক্ষ্য কী তা খুঁজে বের করা। একটা প্রবাদ আছে না, প্রত্যাশাই বেদনার মূল। জিনিসটা একটা ব্যর্থ সেলস কলেরও মূল। তাই ঠিকভাবে প্রত্যাশা নির্ধারণ করা উচিত সব সময়। আমাদেরকে নিশ্চিত হতে হবে যে কাস্টমার কী করলে খুশি হবে সেটা খুঁজে বের করা, তারপর তাকে বুঝিয়ে দেওয়া যে আমরা শুধু তাকে তার ব্যবসাকেই বড় করব না, বরং কী পরিমাণ সাফল্য আসবে আমাদের কাছ থেকে সেটাও তাকে নির্দিষ্টভাবে বুঝিয়ে দিতে পারবো। তাকে এভাবে প্রশ্ন করতে পারেন, 12 মাস আমাদের সার্ভিস নিলে বা আমাদের প্রোগ্রামে এনরোল করলে কি আপনি আপনার ইনভেস্টমেন্টকে সফল মনে করবেন? সহজ ভাষায় বললে 12 মাসের মধ্যে আপনার চাহিদা পূরণ হলে আপনার ইনভেস্টটা আপনার কাছে পয়সা উসুল ইনভেস্ট মনে হবে তো? পেশাদার পরামর্শ, কাস্টমারকে কেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই প্রশ্ন করা যাবে না জানেন? কারণ এই প্রশ্ন করলে সে তার এক্সপেকটেশন অনেক বাড়িয়ে বলতে পারে, যেটা আপনার পক্ষে পূরণ করা সম্ভব হবে না। বরং সে যেন বাস্তবে কোনো গোল সেট করে আর সেটা তার মুখ থেকে বের করে আনার জন্যই কত সময় নিয়ে কাজ করতে চান এই প্রশ্ন করা যুক্তিযুক্ত। ধরুন আপনি কারো ব্যবসা বা ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলেন আর সে বলে দিল আমি মিলিয়নার হব 6 মাসে, বা আমি সুপার মডেল হতে চাই। এখন আপনি যা প্রতিশ্রুতি দিবেন তাই কম মনে হবে, কারণ তার এক্সপেকটেশনটা অতিরিক্ত বেশি।
এর থেকে আপনি যদি তার কাছে জানতে চান কিভাবে করলে তার ইনভেস্টমেন্টকে সে সফল মনে করবে, তাহলে আপনার সামনে বসা কাস্টমারটা একটা বাস্তবসম্মত উত্তর দিবে বলে আশা করা যায়, আর সেটা পূরণ করাও আপনার জন্য সহজ হবে। আরও একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, কখনোই নির্দিষ্ট কিছু বা স্পেসিফিক করে কিছু প্রতিজ্ঞা করতে যাবেন না, আর কিছু করলেও খুব বেশি তাড়াতাড়ি করবেন না। ধরুন আপনি আপনার জিমে কাউকে প্রমিস করলেন যে তাকে 25 কেজি কমাতে সাহায্য করবেন, কারণ আপনার এখানে যারা ওজন কমায় তারা সবাই 25 কেজি ওজন কমাতে পেরেছে, কিন্তু দিন শেষে দেখা গেল আপনার এই কাস্টমার 15 কেজি এর বেশি ওজন কমাতে পারলো না। তাহলে তো একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে। কিন্তু আপনি যদি আগেই এক্সপেকটেশন কমিয়ে 10 কেজি বলেন আর কাস্টমার 15 কেজি কমিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনি একজন সন্তুষ্ট ক্রেতা পেলেন। এতে সে আপনার প্রশংসা আরও 10 জায়গায় করবে, আর ইন্টারেস্টেড কাস্টমার যখন আপনার প্রশংসা শুনবে তখন আপনার ব্যবসাও সফল হবে। কিন্তু আপনি সব পদ্ধতি ঠিকঠাক মতো মেনে চলার পরও কাস্টমার যদি অবাস্তব প্রত্যাশা করে বসে, তাহলে আপনাকে একটু নমনীয় হয়ে কাজ করতে হবে। কিভাবে কাজ করবেন সেটা বলছি। মনে করুন আমাদের সেলস টিমের কাছ থেকে কোনো কাস্টমার সহযোগিতা চাইছে তার ব্যবসা বাড়ানোর জন্য, তখন আমরা তাকে এভাবে ম্যানেজ করব। দেখুন, আমরা বুঝতে পারছি যে এই বছরে আপনি অতিরিক্ত $5 মিলিয়ন সেলস করতে চাচ্ছেন, আর আপনার অ্যাম্বিশনও প্রশংসা করার মতো, কিন্তু আমাদেরকে বাস্তবধর্মী প্রত্যাশা সেট করতে হবে। যদি আপনি 25% সেল বাড়াতে পারেন, তাহলে আপনার অতিরিক্ত $1 মিলিয়ন সেলস আসবে, আর এই বছরে অতিরিক্ত $1 মিলিয়ন কি আপনি খুশি থাকবেন? এই পর্যায়ে তার হ্যাঁ বলার সম্ভাবনা বেশি, কারণ আপনি অনেক বেশি বিনয়ী হয়ে তাকে জিজ্ঞেস করেছেন, প্রথমেই তাকে না বলে দেননি। এই পদ্ধতিকে আমরা বলি ডাউন টু আর্থ ক্লোজ, কারণ কাস্টমারের অবাস্তব প্রত্যাশাকে শ্রদ্ধা দেখিয়ে আপনি তাকে বাস্তব প্রত্যাশাকে চিহ্নিত করেছেন এবং আপনি কতটুকু সাহায্য করতে পারবেন সেটাও বলে দিয়েছেন। ধাপ 8, চাহিদার পেছনে কারণ খোঁজা। এটা সবথেকে গুরুত্বপূর্ণ ধাপের একটা। কাস্টমারের বর্তমান অবস্থা আর লক্ষ্য জানার পর সবথেকে গুরুত্বপূর্ণ হলো কেন। কাস্টমার কেন তার কোম্পানিকে ওই পরিস্থিতিতে দেখতে চায় বা এই উচ্চাকাঙ্ক্ষার পেছনের কারণ কি সেটা খুঁজে বের করা জরুরি। কাস্টমার সেলস বাড়াতে চায়, বেশি টাকা কামাতে চায়, এত টাকা দিয়ে কি করবে? বাড়ি কিনবে? কেন? কারণ তার স্ত্রী কি অনেক দিন ধরে বড় বাড়িতে থাকতে চায়? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কাস্টমার আসলে বেশি টাকা চাচ্ছে না, বরং সে তার পরিবারকে খুশি রাখতে চাচ্ছে। এখন আমরা ধাপ 4-এর দিকে যাব এবং অনুসন্ধান করব কেন তারা এই নির্দিষ্ট সমস্যার সমাধান করতে চায়। এই সমাধানে তাদের কি কি সুবিধা হতে পারে। আমরা যথেষ্ট কমিউনিকেট করে ফেলেছি, তাই আমরা আরও কিছু প্রশ্ন করার অধিকার অর্জন করে ফেলেছি। আমরা এভাবে জিজ্ঞেস করতে পারি, 1, বাহ ভালো, 25 কেজি ওজন কমালে খুশি হবেন? 2, গ্রেট, এক্সট্রা $1 মিলিয়ন সেলস পেলে খুশি হবেন? এখন আপনি জিজ্ঞেস করতেই পারবেন যে এই লক্ষ্য পূরণ সে কেন করতে চায়, কিন্তু কেন এই শব্দটা দিয়ে কাজ করা যাবে না। এই লক্ষ্য অর্জনে আপনার উৎসাহ কী, বা এই জিনিস পেলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, কি এবং কিভাবে ব্যবহার করতে শিখুন। কেন যত কম ব্যবহার করা যায় ততই মঙ্গল। 1 মিলিয়ন সেলস বেশি হলে ব্যাপারটা কীরকম হবে আপনার কোম্পানির জন্য বা আপনার জন্য? 25 কেজি ওজন কমলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে, বা 25 কেজি ওজন কমানোর জন্য উৎসাহ পেয়েছেন কোথা থেকে? পেশাদার পরামর্শ। কারো মনের কথা বের করতে হলে একটা সাধারণ প্রশ্ন করা জরুরি। ওই কাজটা হলে কেমন হবে, বা কাজটা হলে কি করবেন? বেশি না ঘেঁটে তথ্য বের করার অহিংস উপায় এটাই। এই পর্যায়ে কাস্টমার কেন ওই কাজটা করবে তার উত্তর দিতে আরম্ভ করবে এবং আপনিও মিররিং শুরু করতে পারেন। এই ক্ষেত্রে ধাপ 5-এ আপনি যেমন করে কথা বের করেছিলেন এখানেও সেই একই কাজ করবেন। এই পর্যায়ে এসে অনেক কাস্টমারই একটু পিছিয়ে যায় বা বেশি উত্তর দিতে পছন্দ করে না, কিন্তু আমি একটা রাস্তা শিখেছি যেটা সবসময়ই কাজে লাগে। ধরুন আপনার কাস্টমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা তার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্য আপনাকে জানাচ্ছে না, তখন আপনি এভাবে শুরু করতে পারেন, আসলে
আপনাকে প্রশ্নটা করেছি কারণ আমাদের ফাউন্ডার বা সিইও সাকসেস স্টোরি শুনতে খুব পছন্দ করেন। তার কাস্টমার জিতলে তিনিও জিতে যান। কেউ টাকা কামাচ্ছে বা ওজন কমাচ্ছে সেটা শুনতে চায় না। মানুষ শুনতে চায় সেলস বাড়ানোর টাকা দিয়ে বা ওজন কমানোর পর সেই সাফল্য দিয়ে আপনি কি করবেন সেটা। আমরা যদি শেয়ার করতে পারি যে আমাদের কাস্টমার সেলস বাড়িয়ে তার স্ত্রীকে বাড়ি কিনে দিয়েছে বা তার মায়ের ক্যান্সারের ট্রিটমেন্ট করেছে, সেটা অনেক বেশি ভ্যালু অ্যাড করবে। ঠিক এভাবেই যদি আপনি আপনার কাস্টমারকে বোঝাতে পারেন, তাহলে কাস্টমারও নিজের গল্পটা আপনাকে বলতে দ্বিধা করবে না। আর আপনার কাস্টমারকে আরও বেশি ফ্রি করার জন্য বলতে পারেন, আপনি মার্সিডিস কিনতে চাইলে অবশ্যই আলাদা কথা। এটা বলে যদি একটু হাসি ঠাট্টা করেন তাহলে পরিবেশটাও ঠান্ডা হবে। আবার কেন আপনি এসব প্রশ্ন জানতে চাইছেন সেটাও আপনার কাস্টমার বুঝবে। মনে রাখবেন, কে কত টাকা কামালো সেটা নিয়ে মানুষ কেয়ার করে না, কিন্তু কারো জীবন কিসে পরিবর্তন হলো সেটা শুনতে আর দেখতে সবাই আগ্রহী। মজার কথা, কোনো একটা জিনিস চাওয়ার পেছনে দুইটা কারণ কাজ করে, সেটা হলো ভালোবাসা এবং মর্যাদা। আপনি যদি ওজন কমাতে চান, কারণ হলো আপনি নিজেকে সুন্দর রাখতে চান, মর্যাদা। অথবা বেশি দিন বাঁচতে চান প্রিয় মানুষগুলোর সাথে, ভালোবাসা। আপনি যদি অনেক টাকা আয় করতে চান, তার মানে হলো আপনার সাফল্য দরকার, অর্থাৎ মর্যাদা। অথবা আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে একটা সহজ সুন্দর জীবনের স্বাদ দিতে চান, মানে ভালোবাসা। স্ট্যাটাস। রিয়েল এস্টেটে ইনভেস্ট শুরু করার পর আমি কাস্টমারদেরকে নতুন নতুন বাড়ি দেখাতাম বিক্রি করার জন্য, কিন্তু একজন কাস্টমারও দ্বিতীয়বার কল ব্যাক করতো না, কারণ আমাকে বাচ্চার মতো লাগতো। আমার বয়স ছিল 20-এর একটু বেশি, কেউ আমাকে সিরিয়াসলি নিত না। কিন্তু আমি রোলেক্স ঘড়ি পরার পর থেকে ঠিকই কল পাওয়া শুরু করলাম। রোলেক্স ঘড়িটাই ছিল একটা ইনভেস্টমেন্ট। আমার স্ট্যাটাস রাতারাতি বদলে দিয়েছিল ওই ঘড়ি। ভালোবাসা। এখনও মনে আছে, আমার মা ভালো বেতনের কর্পোরেট সেলসের চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন, কারণ আমার সৎ পিতার সাথে ডিভোর্সটা উনি মেনে নিতে পারেননি। একদম ভেঙে পড়েছিলেন। শহরের ভালো বাড়ি ছেড়ে ট্রেইলার পার্কে থাকতে হয়েছিল তাকে। বিল পে করার মতো অবস্থা ছিল না। কিন্তু যেই মুহূর্তে আমি তাকে আমার ছোটোবেলার বাড়িটির চেয়েও সুন্দর একটা বাড়ি কিনে দিলাম, তার মুখের দিকে তাকিয়ে যে অনুভূতিটা দেখেছিলাম, সেটাই আমার কাছে পৃথিবীর সব কিছু মনে হয়েছিল। আমার বাকি জীবনে ওই মুহূর্তটা আমি কখনোই ভুলব না। দিন শেষে কোনো কিছু কিনতে গেলে এই দুইটা কারণই কাজ করে মানুষের মনে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট কেনার সময় কাস্টমারের মনে কি কাজ করছে, ভালোবাসার চিন্তা নাকি স্ট্যাটাসের চিন্তা। ধাপ 9, স্বীকারোক্তি। সবগুলো ধাপের মাস্টার হলো এটা সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এই ধাপেই আমরা কাস্টমারের মুখ থেকে স্বীকার করিয়ে নিব যে তাদের আসলেই সাহায্য দরকার। মনে রাখা দরকার যে কথাগুলো কাস্টমারকে যে কোনোভাবে হোক স্বীকার করিয়ে নিতে হবে যে তাদের কোনো আইডিয়া নেই তারা কি করছে এবং তাদের যে কোনো উপায়ে সাহায্য দরকার। যদি তারা মনে করে যে তাদের সাহায্যের দরকার নেই, তাহলে কোনোভাবেই তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, এবং তাদের যে সাহায্য দরকার এই কথাটা তাদের মুখ থেকেই বের হওয়া দরকার। তারা যেন স্পষ্ট করে আপনাকে বলে যে আপনার হেল্প দরকার। শুধু তাহলেই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। একদম স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবেন, নিজ থেকে এই কাজগুলো করতে গেলে কি কি বাধার সম্মুখীন হচ্ছেন আপনি। এটা আমি শিখেছি আমার প্রিয় বন্ধু স্যাম ওয়েভেন্সের কাছ থেকে, যাকে আমি একজন সফল মার্কেটার হিসেবে বিবেচনা করি। এই প্রশ্নটা করার পর 3টা উত্তর আশা করতে পারেন আপনি। এখন পর্যন্ত সব কিছু যদি ফর্মুলা অনুযায়ী করতে পারেন, তাহলে আপনার কাস্টমার আপনাকে এরকম কিছু বলতে পারে: 1, কাজটা কিভাবে করব আমি জানি না। 2, আমার এমন একটা রাস্তা দরকার যেটা আগেও অনেকে ফলো করেছে বা যে রাস্তায় সাফল্যের নিশ্চয়তা বেশি। 3, আমি আমার অ্যাম্বিশনে তাড়াতাড়ি পৌঁছাতে চাই। এই ধরনের উত্তর পাওয়া ছাড়া এই ধাপ থেকে বের হওয়া যাবে না, কোনোভাবেই না। ধাপ 10, প্রতিশ্রুতি।
কাস্টমার যদি একবার স্বীকার করে ফেলে যে তাদের হেল্প দরকার, তাহলে আমাদেরকে কাস্টমারের মুখ থেকে এটাও বের করে নিতে হবে যে এই মুহূর্তেই তাদের কাজটা করিয়ে নেওয়াটা দরকার। কাস্টমার নিজে থেকে তার সাহায্য দরকার সেটা স্বীকার করে নেবার পর আপনার সাথে কাজ করানোর জন্য তাকে প্রতিশ্রুতিবদ্ধ করে ফেলার দায়িত্বও আপনার। আর সেটা করে ফেলার জন্য আমি কিছু রাস্তাও খুঁজে পেয়েছি। সমস্যাটা কখন সমাধান করতে চান? যদি তারা বলে যে এখনই, তাহলে আপনি বলবেন, বুঝতে পেরেছি যে কাজটা আপনি এখনই করতে চান, কিন্তু সমস্যার সমাধানে আপনি কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ? আপনি কি সমস্যার সমাধানে প্রপার অ্যাকশন নেবেন? আপনাকে যেভাবে আমরা ট্রেনিং ইনস্ট্রাকশন দিব সেভাবেই কি আপনি কাজ করবেন? আপনাকে সাহায্য করার জন্য যে যে ইনফরমেশন দরকার সেগুলো কি আমাদেরকে দিয়ে সহায়তা করবেন? আপনার কাজের ধরন অনুযায়ী যেভাবে প্রশ্ন করা দরকার সেভাবে করবেন? এমনভাবে তার কাছ থেকে উত্তর বের করে নেবেন যাতে সে কমিটমেন্ট দেয় যে সে আপনার দেখানো রাস্তাতেই কাজ করতে ইচ্ছুক। যদি হ্যাঁ বলে এবং কমিটেড থাকে, তাহলে আপনি পরবর্তী ধাপে যাওয়ার জন্য প্রস্তুত। যদি আপনার কাস্টমার এখনই কাজ শুরু না করে কিছুদিন পর বা কয়েক মাস পর থেকে কাজ শুরু করতে চায়, তাহলে তাদেরকে আরও দ্রুত আপনার সার্ভিসে বা প্রোডাক্টে কমিটেড করানোর জন্য কিছু প্রশ্ন করতে পারেন। 1 মাস পরেই কেন শুরু করতে চান? 2 এখন থেকে কাজ শুরু করতে চাচ্ছেন না কেন? 3 আপনি তো আজকে আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, তাহলে অপেক্ষা করতে চাচ্ছেন কেন? আপনি কি পুরোপুরি প্রস্তুত না? অধিকাংশ ক্ষেত্রেই আপনি শুনতে পাবেন যে আচ্ছা ঠিক আছে, এখন থেকেই তাহলে শুরু করে দেই। কিন্তু যদি সেটা না বলে, তাহলে আপনাকে অন্য রাস্তা ধরতে হবে, যেটাকে আমরা প্রোক্রাস্টিনেশন ক্লোজ বলি। পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। আসলে মূল ব্যাপারটা হলো, ভালো সময় বলে কোনো কথা নেই। এখন কাজটা না করে পরে করলেই যে সেটা সঠিক সময় তা কিন্তু না। পরে আপনার সাথে অন্য ঝামেলাও থাকতে পারে যেটা এখন নেই। আর যখন সময়টা আপনার পক্ষে থাকবে না, তখন কি এখনকার মতোই কমিটেড থাকতে পারবেন আপনি? আরও একটা উপায় আছে কাস্টমারকে নিজের দিকে টেনে আনার। মানুষের মন হলো যেটা তার নাগালের বাইরে সেটাই সে বেশি করে চায়, আর এই সাইকোলজিকে আমরা কাজে লাগাতে পারি। আপনার কাস্টমারকে কনভিন্স করা কঠিন হলে বা কাস্টমার জেদি হলে এই সাইকোলজি কাজে লাগে। এটাকে টেক অ্যাওয়ে ক্লোজ বলি আমরা। আমি কিভাবে এই প্রসেসে কাস্টমারকে কনভিন্স করতাম সেটা শিখিয়ে দিই। যারা ড্যানের সাথে কাজ করতে প্রস্তুত, শুধু তাদের সাথে কাজ করে ড্যান। আমার সাথে কাজ করার দরকার নেই আপনার। আমি এখানে আপনাকে কনভিন্স করতে আসিনি। আপনি আমার সাথে বা আমাদের সাথে কাজ করার জন্য গুড ফিট কিনা সেটা দেখাই আমার কাজ। অথবা দেখুন, আমরা হাই প্রোফাইল সেলস নিয়ে কাজ করি না, বরং তার উল্টোটা করি। আপনি যদি কমিটেড না থাকবেন বা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসে ইনভেস্ট করতে না চান, তাহলে আমাদের কাজ এখানেই শেষ হতে পারে। কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি আপনার সমস্যার সমাধান করতে চান, তাহলে আমরা সেই দিকে আগাতে পারি। আপনি কি সেটা চান? বিশ্বাস করুন আর না করুন, এই পদ্ধতি যদি ঠিকমতো কাজে লাগাতে পারেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাছাড়া আপনি এমন কোনো কাস্টমারের সাথে কাজ করতে চাইবেন না যে সব সময় সিদ্ধান্তহীনতায় ভুগছে। কাস্টমারের অ্যাটিটিউড বা মাইন্ডসেট যদি ভালো না হয়, তাহলে তারা আপনার কাছ থেকে সার্ভিস না পেয়েও ভালো রেজাল্ট দিতে পারবে না। তখন আপনার নিজের ব্র্যান্ডেরই নাম খারাপ হবে। কাস্টমারের কাছ থেকে কমিটমেন্ট সিকিউর করে নেওয়ার পর আপনি ধাপ 11 দিকে অগ্রসর হতে পারেন। সাইড নোট, কাস্টমারের কাছ থেকে বাধা পাওয়ার ব্যাপারটাকে আমরা বলি অবজেকশন। অবজেকশন হ্যান্ডেল করার পর সেলস বাড়ানো একই মুদ্রার এপিট-ওপিট। কাস্টমারের সাথে আপনার কনভারসেশন যদি খুব স্মুথলি আগায়, তাহলে ধরে নিতে হবে এতক্ষণ যে স্ক্রিপ্ট আপনাদেরকে শিখিয়েছি সেটা সেলসের দিকে কনভার্ট হবে কোনো রকম অবজেকশন ছাড়াই। কিন্তু অবজেকশন ছাড়া সেলস হয় না। অধিকাংশ সেলসেই অবজেকশন থাকে, আর সেই অবজেকশনের বাধা পার হওয়াও আপনার স্কিলের একটা অংশ। ধাপ 11, কাস্টমাইজ ক্লোজ। এই ধাপ সবগুলো প্রসেসের মূল অংশ,
এই পর্যন্ত সব কিছু যদি আপনি ঠিকমতো উপায়ে করে থাকেন বা আমাদের দেখানো পদ্ধতি ফলো করে আসেন, তাহলে সময় এসেছে কাস্টমারকে আরও কিছু স্পিচ দেওয়ার। এই স্পিচ দিয়েই আপনি কাস্টমারকে বুঝিয়ে দিবেন যে আপনার দেওয়া অফার, সার্ভিস বা প্রোডাক্টটা শুধু তার জন্যই বানানো। কাস্টমার যেভাবে নিজের ব্যবসার কথা বলে নিজের আইডেন্টিটি আপনাকে দিয়েছে, ঠিক সেভাবে আপনি আপনার ব্যবসায়িক আইডেন্টিটি তাকে বর্ণনা করবেন। কাজটা এমনভাবে করবেন যেভাবে আপনার কাস্টমার চায়। আপনার সার্ভিসের সব থেকে পজিটিভ বা আকর্ষণীয় দিকগুলি কাস্টমার যেভাবে চায় সেভাবে তুলে ধরবেন। ব্যাপারটা এমন মনে হবে যে জন্মের দিন ডাক্তার তাকে মায়ের পেট থেকে টেনে বের করে বলেছেন, এই পিচ্চির জন্য আমরা বিশেষভাবে একটা জিনিস বানাবো। এটার জন্য কিছু স্ক্রিপ্ট তৈরি করেছি আমরা। সেটা হলো, আপনার ব্যবসার সব বিষয়গুলো আমরা শুনলাম, আমাদের কাছে এই মুহূর্তে যথেষ্ট ইনফরমেশন আছে, আমরা আপনাকে সাহায্য করতে পারবো বলে বিশ্বাস করি। আপনি কি চান পুরো বিষয়টা শেয়ার করি? পেশাদার পরামর্শ। এই ধাপে এসে কখনো মনে হয় এমন কথা বলবেন না। সবসময় চেষ্টা করবেন বিশ্বাস করি এই ধরনের কথা দিয়ে বাক্য শুরু করার। আপনি যদি মনে হয় বা আশা করছি একটা বাক্যে এগুলো ব্যবহার করেন, তাহলে কাস্টমার মনে করবে যে আপনি হয়তো নিজেই শিওর না। মানুষ আশ্বস্ত হতে পছন্দ করে। 1. মনে হয় আপনাকে আমরা সাহায্য করতে পারবো, বিষয়টা তাহলে খুলে বলি, এটা বলা যাবে না। 2. আপনার ব্যবসা এগিয়ে নিতে আমরা আপনাকে সাহায্য করতে পারবো বলে বিশ্বাস করি, তাহলে আমরা কাজগুলো আপনাকে শেয়ার করি। এভাবে বলবেন। এভাবে যদি এগিয়ে যেতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি কাস্টমার আপনাকে হ্যাঁ বলতে বাধ্য হবে। আর এরপরেই আপনি কাস্টমাইজ ক্লোজ এর এই স্ক্রিপ্টটা ব্যবহার করবেন। ঠিক আছে, আমাদের এক্সপার্টিজ হলো এটা। আপনার আইডেন্টিটি, আপনি কী নিয়ে কাজ করেন, আপনি কিভাবে সাহায্য করতে পারবেন, আর এভাবেই আপনি আমাদের কাছ থেকে সাফল্য পাবেন। কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্ট বা সার্ভিসের বর্ণনা, আর আমরা এভাবে আপনার অফার দিবেন, আপনাকে সাহায্য করতে পারবো। আপনার জন্য অফারটা পারফেক্ট মনে নাও হতে পারে, কিন্তু ডিসিশন আপনার। এ পর্যন্ত ব্যাপারটা কি ভালো মনে হচ্ছে? আর একটা পেশাদার পরামর্শ, যখন আপনি বলবেন যে আপনার জন্য অফারটা পারফেক্ট মনে নাও হতে পারে, তখন কাস্টমার এমন একটা মানসিক অবস্থায় থাকবে যেখানে সে বিবেচনা করতে চাইবে যে এটা কেন তার জন্যই বিশেষভাবে তৈরি। আর তখনই সে আগের থেকেও বেশি কমিটেড হয়ে পড়বে এবং আপনার সেল হওয়ার সম্ভাবনা আরও বহু গুণে বেড়ে যাবে। কারণ একটাই, আপনি তাকে বুঝিয়ে দিয়েছেন যে আপনার অফার করা সার্ভিসটা তার জন্য পারফেক্ট। এই মুহূর্তে কাস্টমারের না বলার রাস্তা আমরা বন্ধ করতে পেরেছি বলেই ধরে নিচ্ছি। আমরা প্রকৃতপক্ষে কাস্টমারের কথাই কাস্টমারকে ফিরিয়ে দিয়েছি। সে কেমন মানুষ, তার কি দরকার, তাদের সমস্যাটা কোথায় এবং সমস্যা সমাধানের পর কি পাবে, সব কিছুই আমরা পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যাই হোক, একটা উদাহরণ শেয়ার করি। আমি একজন উদ্যোক্তার সাথে ফোন কলে আছি। ব্যবসা তার সম্পূর্ণ একার। ভদ্রমহিলা আমাকে বললেন যে তিনি মাসে $50,000 সেলস করছেন, কিন্তু এটাকে বাড়িয়ে 6 অঙ্কের ডলারের কাছে নিয়ে যেতে চান। তিনি নিজেই কাস্টমার হ্যান্ডেল করেন। উদ্দেশ্য একটাই, শুধু কাস্টমার হ্যান্ডেল করা ছাড়াও তিনি ব্যবসার অন্যান্য দিক দেখভাল করতে চান এবং ছোট বাচ্চাকে বেশি সময় দিতে চান। আমার রেসপন্সটা ছিল অনেকটা এরকম। আমাদের একক উদ্যোক্তা নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবং এক্সপার্টিজ আছে। আমরা এরকম অনেক একক উদ্যোক্তাদের সাহায্য করেছি যারা নিজেরাই কোম্পানির সেলস, মার্কেটিং এবং অন্যান্য বিষয়গুলো দেখে $1,00,000 উপরে মাসিক আয় করছে। আর আমরা এমনভাবেই সাহায্য করি যাতে আপনার মতো উদ্যোক্তাদের দিনে একটা কাস্টমারকেও হ্যান্ডেল করতে না হয়। আমি আমার একজন সার্টিফাইড সেলস পারসনকে আপনার কোম্পানিতে অ্যাসাইন করে দিব। আপনার প্রোডাক্ট এবং অফার সম্পর্কে ট্রেনিং দিব এবং সেই সেলস পারসনই আপনার সমস্ত সেলস কল এবং কাস্টমারের সাথে কথা বলে ডিল ক্লোজ করবে, যাতে আপনার উপর কোনো চাপ না পড়ে। ব্যাপারটা কি আপনার পছন্দ হয়েছে? এটা শোনার পর সে যদি বলে যে তার ইতিমধ্যেই 2-3 জন সেলস পারসন অ্যাসাইন করা আছে, কিন্তু তারা ঠিকমতো ডিল ক্লোজ বা সেলস বাড়াতে পারছে না এবং তিনি নিয়োগ দিতে চাচ্ছেন, আবার ছাঁটাই করছেন, এভাবেই কোনো মতো তার ব্যবসা চলছে, এ কারণেই তিনি বাধ্য হয়ে তার অফার বা অ্যাডভার্টাইজ সাময়িক সময়ের জন্য বন্ধ করে রেখেছেন। এই ধরনের কেসের উত্তর
এভাবে দেওয়া যেতে পারে। আমরা ক্ষুদ্র উদ্যোক্তা বা সোল অন্টারপ্রিনিয়রদের যারা 2-3 জন সেলস পারসন দিয়ে কাজ করছে তাদেরকে হেল্প করার এক্সপার্টিজ আছে। আমরা কাস্টমারের সাথে কথা বলে ডিল ক্লোজ করে রেট বাড়িয়ে দিতে পারবো। আপনাকে ভালো পরিমাণে লিড এনে দিতে পারবো অ্যাড রান করার জন্য, এবং সেটাও রেগুলারলি, যাতে আপনার উপর কোনো চাপ না পড়ে। মানে হলো আপনার কাস্টমারের সাথে হওয়া কনভারসেশন বা কলগুলো আমরা রিভিউ করব, রিপোর্ট বানাবো এবং আপনার সেলস টিমকে সেলস বাড়ানোর জন্য মোটিভেট করতে পারবো। আমাদের অফারটা কি এখন ভালো লাগছে আপনার কাছে? দুই ক্ষেত্রেই তারা হ্যাঁ বলাই উচিত। দুটো স্ক্রিপ্টকে আলাদা মনে হলেও আদতে তারা একই রকম, কিন্তু আপনি যেভাবে উপস্থাপন করবেন সেটাই অনেক পার্থক্য গড়ে দেবে কাস্টমারের মনে। আপনার একই কথা বিভিন্নভাবে ঘুরিয়ে বলার যে স্কিল সেটা বাড়াতেই হবে। আমরা এটাকে আর্টিকুলেশন বলি। এটাই আপনার সেলস বাড়াবে। অফার দিয়ে সেল হয় না। ঠিকমতো আর্টিকুলেট করার জন্য আপনাকে সঠিক প্রশ্ন করতে হবে এবং যেভাবে উত্তর পেয়ে তারও রেসপন্স করতে হবে। যাই হোক, এখন যদি কাস্টমার কনফার্ম করে যে এটা তার উপযুক্ত, তাহলে সাথে সাথে তাকে জিজ্ঞেস করুন ব্যাপারটা কিভাবে কাজ করে তা শেয়ার করি। ঠিক আছে, পুরো ব্যাপারটা এখন শেয়ার করি। তাহলে এই পর্যায়ে এসে আপনি ধরে নিচ্ছেন যে সেল হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আপনার কোম্পানির সাথে সাইন আপ করলে কী কী অভিজ্ঞতা হবে। এখনই কাস্টমারের কাছে টাকা চাওয়া বা ক্রেডিট কার্ড রেডি আছে কিনা সেটা জিজ্ঞেস করার দরকার নেই। আপনি ধরেই নিচ্ছেন যে কাস্টমার আপনার প্রোডাক্ট কিনছে। এখন শুধু পেপার ওয়ার্ক বা প্রোডাক্ট কেনার পরের প্রসিডিউর সম্পর্কে তাকে ধারণা দিবেন। আমরা এই কাজকে হাউ ইট ওয়ার্কস বলি। আপনার হাউ ইট ওয়ার্কস আপনাকে খুঁজে নিতে হবে, কারণ এটা এমন কোনো জিনিস না যে এই ছোট বুকলেটটিতে আপনাকে দেখাতে পারবো যে এটা কিভাবে কাজ করে। আমি শুধু আপনাকে উদাহরণ দিতে পারবো। আপনাকে শুধু জানতে হবে প্রোডাক্টটা কেনার পর থেকে ওই প্রোডাক্ট বা সার্ভিস থেকে রেজাল্ট পাওয়া পর্যন্ত কি কি হয় বা হতে পারে, এবং সেটাই তাকে বুঝিয়ে বলা যে কিভাবে আপনার প্রোডাক্ট থেকে বেনিফিট পাচ্ছে কাস্টমাররা। এটা আপনার বিজনেসের নিজস্ব ব্যাপার। closedeal.com এর একটা হাউ ইট ওয়ার্কস বক্তৃতা এমন। আচ্ছা, আপনার পরবর্তী কথা হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ কার্লারের সাথে। খুবই নির্দিষ্ট কিছু প্রশ্ন করে তিনি একটি সামারি সাক্ষাৎকার নেবেন, যেটায় আপনার অফার সম্পর্কে আমাদের জানার মতো সব কিছু থাকবে। এই প্রশ্নগুলো ড্যান তার গত কয়েক বছরের সেলস মার্কেটিং এবং নস্টালিং এর অভিজ্ঞতা থেকে তৈরি করেছেন, যাতে গ্রাহকের ব্যবসা সম্পর্কে দরকারি সব কিছু জানা যায়। আমরা প্রশ্নগুলো নিয়ে আপনার নতুন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ব্যবহার করব, অথবা আপনার যদি নতুন সেলস টিম থাকে তাহলে উদ্যোক্তার সব কিছু ভেঙে ভেঙে দেখব যে অফারটা আরও বেশি বিক্রি করতে আপনার টিমের কোন কোন জিনিসগুলো বদলাতে হবে। তারপর আমরা আপনার কোম্পানিতে আমাদের টিম থেকে একজন সেলস ম্যানেজার নিয়োগ করব। তারপর তিনি আপনাদের সেলসের লোকদের আপনার অফার বিক্রি করার কলা কৌশল শেখাবে। পুরো জিনিসটা করতে 10 থেকে 14 দিন লাগবে। এটা শেষ হলে আমরা ম্যানেজমেন্ট প্রসেস শুরু করব, যেখানে আমরা প্রতিদিন ঝুট ঝামেলা সামলাবো যাতে তারা দৈনিক সেলসের লক্ষ্য পূরণ করতে পারে। তাদের দৈনিক সেলস রিপোর্ট যেন পূরণ করে জমা দেয়, এবং সেটা আমরা নিশ্চিত করব। অভিযোগ মোকাবেলার স্কিল তৈরি করা এবং সেটাকে টনটনে রাখার জন্য আমরা অনুশীলনের ব্যবস্থা করব। আরও 20টার মতো বিক্রয় কৌশল নিয়ে কাজ করব আমরা, যাতে তারা তাৎক্ষণিকভাবে আপনার মুনাফা বাড়িয়ে তুলতে পারে। বলা বাহুল্য, আমরা তাদেরকে কিভাবে পুরাতন কাস্টমারদেরকে ধরে রাখতে হয় এবং আপনার ধারণাই ছিল না এমন জায়গা থেকে সেল এনে দিতে হয় তা দেখাবো। শুধু এই ট্রেনিং থেকেই আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট যাদের শক্ত ভিত ছিল তারা প্রথম সপ্তাহেই দারুণ ফল পেয়েছেন। ব্যাপারটা শুধু সাপ্তাহিকই হবে না, বরং প্রতিদিনের কাজ হবে, যার মাধ্যমে আমরা কর্পোরেট লেভেলে সেলের পরিমাণ 8 থেকে 10 অঙ্কে তুলতে পেরেছি, আর ছোট ছোট ব্যবসার লাভের অঙ্ক 7 থেকে 8 অঙ্কে তুলে দিতে পেরেছি। যে কোনো পর্যায়ে আপনার কোনো প্রশ্ন থাকলে, কোনো সেলস পারসন নিয়ে সমস্যা থাকলে, অথবা আপনার কোনো সেলসের লোকের কাছে কোনো পরিবর্তন চাইলে আপনি আপনার অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে সরাসরি কথা বলবেন। আপনি না চাইলে আপনাকে আপনার সেলস টিমের সাথে কথাও বলতে হবে না। অ্যাকাউন্ট ম্যানেজারকে জানালে তিনি সাথে সাথে আপনার সেলস টিমের কাছে আপনার তথ্য পৌঁছে দেবেন। সমস্যা নিয়ে কথা বলবেন, অথবা যা করতে হয় সব করবেন। আর পুরো জিনিসটা আমরা এমনভাবে করব যাতে আমাদের আগেও
কাজে লাগা এই ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে আপনার সেলসের লোকদের কাছ থেকে সেরাটা বের করে আনা যায়। একজন কাস্টমার প্রোডাক্ট কেনার আগে বুঝে যাচ্ছে প্রোডাক্ট কেনার পর কি কি ধাপ তাকে পার করতে হবে, এতে তার জন্য সব কিছু বোঝা আরও সহজ হবে। আর কাস্টমার এটা বুঝিয়ে দেওয়ার পর প্রথম যে প্রশ্নটা তাকে করবেন সেটা হলো, আপনার কি আর কিছু জানার আছে? এই পর্যায়ে সে আরও কিছু প্রশ্ন করতে পারে তার নিজের সুবিধার্থে। আপনি সেগুলোর উত্তর দিবেন। যদি কোনো অবজেকশন পান সেটা হ্যান্ডেল করতে হবে আপনাকে। নিজ থেকে আগ বাড়িয়ে অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার দরকার নেই। যদি বেশি কিছু বলতে যান এই পর্যায়ে তাহলে কাস্টমার পিছিয়েও যেতে পারে। তাই কাস্টমার যা যা জানতে চাচ্ছে শুধু সেটুকু জানালেই চলবে, আর এরপর আপনি সেই আসল প্রশ্নের কাছে চলে যাবেন। ধাপ 12, মূল্য নির্ধারণ। শেষ ধাপে এসে সবথেকে বড় বাধা পার হতে হবে, সেটা হলো প্রাইস। প্রাইস কত? দাম বা মূল্যের ব্যাপারে কখনোই নিজ থেকে কিছু বলা যাবে না যতক্ষণ না কাস্টমার কিছু জিজ্ঞেস না করছে। প্রাইসের কথা জিজ্ঞেস করার আগ পর্যন্ত সব প্রশ্নের উত্তর দিন। অনেক প্রশ্ন করার পরেও যদি প্রাইস নিয়ে কিছু জিজ্ঞেস না করে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে, বা আপনি কি আর কিছু জানতে চান? অবশ্যই কাস্টমার প্রাইস জানতে চাইবে, আর তার জানতে চাওয়া ব্যাপারটাও জরুরি। পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে, কিন্তু যেই মুহূর্তে আপনি নিজে থেকে প্রাইস জানাবেন কাস্টমারকে, সাথে সাথে আপনি কন্ট্রোল হারাবেন। যদি তারা আগে থেকে আপনার সার্ভিসের প্রাইস সম্পর্কে জ্ঞাত থাকে তাহলে আপনার জন্য কাজটা কিছুটা সহজ হবে। সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে পরবর্তী মিটিংটা কবে শিডিউল করব, বা আপনি কোন ক্রেডিট কার্ড ব্যবহার করছেন? আপনি জানলে অবাক হবেন যে এই প্রশ্ন শোনার পর অনেকেই তাদের ক্রেডিট কার্ড বের করে ফেলবে। আর যদি প্রাইস সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে খুবই সিম্পলভাবে তাকে জানিয়ে দিতে পারেন যে $5,000 ইনভেস্ট করতে হবে আপনাকে। প্রাইস জানিয়ে দেওয়ার পর চুপ হয়ে যান, মুখ খোলার দরকার নাই। দুনিয়া ভেঙে পড়লেও চুপ থাকবেন। কাস্টমার কোনো কথা বলার আগ পর্যন্ত একটা কথাও বলার দরকার নেই। এমনও হতে পারে যে 1 থেকে 2 মিনিট কোনো কথা বলছে না কাস্টমার, না বলুক, আপনি চুপ করে থাকবেন। যদি কথা বলেন এতক্ষণ করা সব পরিশ্রম মাটি হবে, সেলটা ক্লোজ নাও হতে পারে। এই কাজটা এই ধাপের সব থেকে মূল্যবান অংশ। প্রাইস জানিয়ে দেওয়ার পর চুপ হয়ে যান। আমার মনে আছে একবার কথা বলার সময় কাস্টমার তার পার্টনারের সাথে 2 মিনিটের উপর কথা বলেছিল। ওই কথার মধ্যেই তারা এটা সম্ভব না থেকে কিন্তু এটা নিতেই হবে পর্যন্ত চলে গিয়েছিল। নিজেরা নিজেদের ভেতরেই কথা বলে ডিসিশন নিয়েছিল, আর এর পরেই বলেছিল, আপনারা মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করেন? যাই হোক, এই পর্যায়ে এসে আপনাকে সেল ক্লোজ করতে হবে। হয় আপনাকে ওই কাস্টমারকে ফলো আপ করতে হবে, অথবা তাকে পেমেন্টের প্ল্যান বলতে হবে, অথবা অবজেকশনের বাধা পার হতে হবে। অভিযোগ মোকাবেলা। আপনাকে এই পর্যন্ত যে সেলস স্ক্রিপ্ট দিলাম সেটা যদি একদম নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারেন তাহলে অবজেকশন আসার কথা না। আর আসলেও সেটা কাস্টমার হয়তো আপনার কাছ থেকে অ্যাসিউরেন্স চেয়েছেন। কিন্তু আমরা তো পারফেক্ট ওয়ার্ল্ডে বসবাস করি না। সবসময় এই সেলস স্ক্রিপ্ট আপনি নিখুঁতভাবে ফলো করতে পারবেন না, আর পারলেও ভাগ্য সবসময় সুপ্রসন্ন নাও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনার কাস্টমার বিনা কারণে প্রোডাক্ট না কিনতে পারে বা আরও বেশি সময় চাইতে পারে। যদি সেটা হয়ে থাকে তাহলে অভিযোগকে ওভারকাম করার সময় এসেছে। শুধু এই পকেট গাইডটা থেকেই যে অভিযোগ মোকাবেলা করা পুরোপুরি শিখে যাবেন ব্যাপারটা এমন না। তারপরেও আমি কিছু রাস্তা দেখাবো যেখান থেকে আপনারা কঠিন সিচুয়েশন থেকে বের হয়ে আসার কিছু ধারণা পাবেন। নিচে কিছু অবজেকশনের উদাহরণ দিচ্ছি, আশা করি আপনাদের কাজে লাগবে। অভিযোগ: আমি এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস আগেও ব্যবহার করেছি, কিন্তু সেগুলোতে আমার কাজ হয়নি। আপনার সার্ভিস বা প্রোডাক্ট আমাকে আলাদা কি দেবে? অধিকাংশ সেলস পারসনই এখানে তাদের কোম্পানির আর প্রোডাক্টের গুণগান করে ভাসিয়ে দেবে যে তাদের কোম্পানি সবার থেকে ভালো, তাদের প্রোডাক্টের এই সুবিধা আছে, বা কতজন মানুষ এখান থেকে সার্ভিস নিয়ে উপকৃত হয়েছে ইত্যাদি। এই কাজ ভুলেও করবেন না। যদি করে থাকেন এই কাজ, তাহলে বলতে বাধ্য হচ্ছি আপনি আসলে জানেনই না কিভাবে সেল করতে হয়। আপনাকে খারাপ কিছু বলার ইচ্ছে নেই, কিন্তু আমি চাই আমার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শোনেন।
যদি কোনো কাস্টমার এ ধরনের অভিযোগ করে থাকে তাহলে সেটা আসলে তারা মন থেকে বলেনি, আপনাকে সে সম্পূর্ণ আলাদা কিছু বোঝাতে চেয়েছে। তারা তাদের পূর্বের কোনো নির্দিষ্ট অভিজ্ঞতার কথা বলতে চাইছে এবং আশা করছে যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস থেকে যেন অতীতের ওই অভিজ্ঞতা আর ভোগ করতে না হয়। তাই এই অবজেকশন পেলে আপনি সরাসরি এই কথাটা জিজ্ঞেস করবেন, আমরা বুঝতে পেরেছি যে আপনি আগেও এই ধরনের প্রোডাক্ট বা সার্ভিস কিনেছেন যেগুলো ব্যবহার করে আপনার ভালো অভিজ্ঞতা হয়নি। আপনি কি আমাদেরকে জানাবেন যে আগের প্রোডাক্টটা ব্যবহার করে কি কি অসুবিধা হয়েছে আপনার? এরপর তারা আপনাকে তাদের আগের ব্যবহার করার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে খারাপ অভিজ্ঞতার কথাগুলো বলবে। যদি নির্দিষ্ট করে নাও বলে তাও সেটা আপনি তার মুখ থেকে বের করে আনবেন। কাস্টমার হয়তো এভাবে বলতে পারে, হ্যাঁ, আমরা আগে একটা কনসাল্টিং প্রোগ্রামের সার্ভিস নিয়েছিলাম, কিন্তু তারা মাসে একবার কনসাল্টিংয়ের জন্য কল করতো। আমাদের আরও বেশি কল বা কনসাল্টিং আওয়ার দরকার ছিল। সুতরাং আপনি এখন বুঝতেই পারছেন আপনার সম্ভাব্য কাস্টমার আগের কোম্পানি থেকে যথাযথ সাপোর্ট পায়নি। আপনি যদি আপনার সার্ভিস প্রোডাক্ট সম্পর্কে সব কিছু জানেন এবং কিভাবে সাপোর্ট দিতে হয় সেটা জানেন, তাহলে এই ডিল ক্লোজ করে ফেলা আপনার জন্য খুবই সহজ কাজ। একটা ঘটনা বলি, ডিজিটাল মিলিয়নিয়ার কোচিং প্রোগ্রাম নামে একটা অনলাইন কোচিং প্রোগ্রাম ছিল আমাদের। এই প্রোগ্রাম আমরা $12 মিলিয়ন বিক্রি করেছিলাম। আমরা অনেক অবজেকশন পেতাম যে অন্য প্রোগ্রামে তারা মাসে একটার বেশি সেশন পেত না, কিন্তু আমরা আমাদের প্রোগ্রামে মাসে 4টা সেশন অফার করেছিলাম। আমরা আমাদের কাস্টমারদেরকে বলতাম, মাসে একটা সেশনের পরিবর্তে যদি সপ্তাহে একটা সেশন পান তাহলে কি আপনার টার্গেট আরও দ্রুত পূরণ করতে পারবেন? কাস্টমাররা হ্যাঁ বলতো। আমরা জানাতাম, আচ্ছা যদি আপনি সপ্তাহে 2টো সেশন পান তাহলে কেমন হবে? কাস্টমার তো খুশিতে আত্মহারা। আমরা আরও বলতাম, একটা না, 2টা না, এমনকি 3টাও না, 4টা সেশন পাচ্ছেন আপনি। এই 4টা সেশন আপনার গোল অ্যাচিভ করতে যথেষ্ট হবে। কাস্টমার রাজি হলে আমরা বলে দিতাম, এটাই অন্য প্রোগ্রামের সাথে আমাদের প্রোগ্রামের পার্থক্য। আপনি এখানে নিজের প্রোডাক্ট নিয়ে বকবক না করে কাস্টমারের প্রবলেম খুঁজে বের করে তাকে সাহায্য করছেন। আপনার প্রোডাক্টের ফিচার বা প্রশংসা শুনতে চাচ্ছে না কাস্টমার, বরং তারা আগের প্রোডাক্ট থেকে যে সমস্যা মোকাবেলা করেছে সেটা যেন আপনার প্রোডাক্টে না থাকে, না পাওয়া যায়, এটাই শুনতে চায়। অভিযোগ, আমি আগামী মাসে ছুটিতে থাকব, তাই আপনাদের সার্ভিসটা এখন নিতে পারছি না, ফিরে এসে নেব। এই অবজেকশন ওভারকাম করা সহজ, আরও বেশি বেশি সহজ হবে যদি আপনি কোনো কনসাল্টিং ফার্ম বা কোচিং প্রোগ্রাম চালান। আপনার কোচিং প্রোগ্রাম যদি 6 মাসের হয় আর কাস্টমার যদি 1 মাস না থাকতে পারে তাহলে তার একটা মাস লস হবে। তারা তাহলে এখন প্রোগ্রামটা না কিনতে চাইতেই পারে, সে অধিকার তার আছে। আপনি বিষয়টা এভাবে সমাধান করবেন, আচ্ছা আপনার সমস্যাটা আমরা বুঝতে পেরেছি, একটা কাজ করি, আপনি যদি এখন প্রোগ্রামটা নেন তাহলে আপনাকে আমরা 1 মাস বোনাস প্রোভাইড করব। তাহলে ছুটি থেকে এসেও আপনি ঠিক 6 মাস প্রোগ্রাম করতে পারছেন, সাথে 1 মাস বোনাসও পাচ্ছেন। এক্ষেত্রে অধিকাংশ কাস্টমারই হ্যাঁ বলে দেবে। একে বলা হয় বোনাস টাইম ক্লোজ এবং এটা এক ধরনের ছাড় দেওয়ার ডিল। এটা এমন একটা ডিল যেখানে কাস্টমারকে ছাড় দেওয়ার ফলে তার অনেক উপকার হয়, কিন্তু আপনার খুব একটা ক্ষতি হয় না। অভিযোগ, আমি আপনাদের অন্য ক্লায়েন্টদের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা শুনতে চাই। এই অবজেকশনটা দিন শেষে ট্রাস্টের উপর নির্ভর করে। 2টা কারণে তারা এইটা জানতে চাইছেন। আপনার কোম্পানির বা প্রোডাক্টের কোনো পাবলিক রিভিউ নেই যেটা অনলাইনে বা অফলাইনে প্রকাশিত হয়েছে এবং যেটা আপনার ক্লায়েন্ট খেয়াল করছে। যদি তাই হয়ে থাকে তাহলে আপনাকে রিভিউ এবং টেস্টিমোনিয়ালের ব্যবস্থা করতে হবে। এটাকে মার্কেটিং করা বলে। প্রপার মার্কেটিং ছাড়া সেলস এনে দেওয়া খুবই কঠিন ব্যাপার। কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিসের পাবলিক রিভিউ পুরোপুরি বিশ্বাস করছে না। এই ঝামেলাটা দূর করার একটা উপায় বলে দেই। আমি বুঝতে পারছি আপনি আমাদের কাস্টমারের সাথে কথা বলে তাদের অভিজ্ঞতা জানতে চাচ্ছেন, কিন্তু আমরা আমাদের কাস্টমারকে নিজস্ব সেলস পারসন বানাতে চাই না। আপনি ব্যস্ত থাকেন। ধরেন আমাদের কাস্টমার হওয়ার পর কেউ যদি আপনার কাছে বারবার আমাদের বিষয়ে জানতে চায় তাহলে আপনি বিরক্ত হয়ে যাবেন না। যাই হোক, আমরা একটা কাজ করতে পারি। আপনি যদি আমাদের প্রোডাক্ট বা সার্ভিস নেন বা এনরোল করেন বা কিছু পেমেন্ট করেন তাহলে আমাদের নেটওয়ার্ক বা কমিউনিটির মেম্বার হয়ে যাবেন। তখন আপনি আমাদের কাস্টমারদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন। এক্ষেত্রে
আপনি রিফান্ডও পাবেন। এটা আমার জন্য সবসময় কাজ করেছে, কারণ আমি আমার সার্ভিসের ব্যাপারে কনফিডেন্ট ছিলাম এবং আমাকে কখনোই রিফান্ড করতে হয়নি। আপনার যদি এটা করতে বেশি ভাবতে হয় তাহলে বুঝতে হবে আপনার প্রোডাক্টে সমস্যা আছে এবং আপনি মিথ্যা বলছেন কাস্টমারের সাথে। বোনাস, যারা কনসালটেন্সি বা কোচিং প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে এটা সাহায্য করবে। অনেক সময় সব প্রসিডিউর ঠিকঠাক ফলো করার পরেও কাস্টমার সন্দিহান থাকে। এক্ষেত্রে যে কাজটা আপনি করতে পারেন, আমরা বুঝতে পারছি যে আপনি কিছুটা নার্ভাস ফিল করছেন ইনভেস্টমেন্ট করার আগে, তাই আপনাকে আমরা 24 ঘন্টার জন্য আমাদের সার্ভিসটা অফার করছি, অনেকটা টেস্ট ড্রাইভের মতো। আপনি আমাদের সার্ভিসটা নিলেন, কমিউনিটিতে কথা বলে অন্য কাস্টমারদের রিভিউ নিয়ে নিতে পারেন। 24 ঘন্টা পর আমরা আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে নিশ্চিত হয়ে নিতে পারি যে আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন কি না। যদি নিতে চান তাহলে পেমেন্টের ব্যাপারে তখন আলাপ করে নিতে পারবো। অনেক সময় খুব দামি কফি কিনতে গেলে সেই দোকান থেকে কফি বানিয়ে আমাদেরকে স্যাম্পল দেয় টেস্ট করার জন্য। টেস্ট করার পর কাস্টমার খুব কম সময়েই না কিনে ফিরে আসে। ব্যাপারটা অনেকটা সেরকমই। আরও কিছু বোনাস। ফাইনালি আপনাদের আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি যাতে সেলস স্ক্রিপ্ট নিয়ে আরও ভালো ধারণা হয়। এগুলো অধিকাংশই আমার নিকট অতীতের অভিজ্ঞতার আলোকে লিখছি। মনে করুন কেউ একজন ব্যবসার জন্য একটা সেলস টিম খুঁজছে। সে আপনার কোম্পানি খুঁজে পেল, কিন্তু কাস্টমার অনেক বেশি অবজেকশন করছে এবং রেজাল্ট নিয়ে সন্দিহান। তখন তার সাথে আপনার কীরকম কথোপকথন হতে পারে তার একটা উদাহরণ দেওয়া যাক। কাস্টমার, আসলে আপনাদের সেলস টিম আসলেই আমার ব্যবসার উন্নতি করতে পারবে কি না এ ব্যাপার নিয়ে আমার সন্দেহ আছে, আমার নার্ভাস লাগছে। আমি আপনার অবস্থা বুঝতে পারছি। একটা প্রশ্ন করি, আপনাকে যদি বলা হয় কাউকে সেলস ট্রেনিং দিতে তাহলে আপনি নিজেকে 10-এ কত দেবেন? কাস্টমার, 2 বা 3, কারণ সেলস ট্রেনিংয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। আপনি, বুঝতে পেরেছি। এবার বলুন আমাদের কোম্পানি সম্পর্কে যা যা জেনেছেন তাতে আমাদেরকে সেলস ট্রেনিংয়ের ব্যাপারে কত দিবেন? কাস্টমার, 9 বা 10। আপনি, ঠিক আছে, এবার ধরুন আমরা আসলে 10-এ 8 পাওয়ার মতো। আপনাকে যদি বলা হয় 10-এ 2 পাওয়া কারো কাছে যাবেন নাকি 10-এ 8 পাওয়া কারো কাছে যাবেন, আপনি কি করবেন? কাস্টমার, আপনি কি বলতে চাচ্ছেন বুঝতে পেরেছি। অবশ্যই যে 10-এ 8 পাবে তার কাছে যাব। আপনি এখন বুঝতে পারছেন যে আমরা শুধু আপনার সেলস বাড়াবো না, আপনার কাছ থেকে সেলস টিম ম্যানেজ করার বোঝাও সরিয়ে নেব এবং এই মাসে যদি আগের থেকে সেলস বেড়ে যায় তাতেও আপনার কোনো লস হবে না। আপনি নিজেই বলে দিয়েছেন যে আপনি আমাদের সাথেই কাজ করবেন। জেনে শুনে তো আর খারাপ কারো কাছে যেতে চাইবেন না আপনি। তো চলুন একসাথে কাজ শুরু করে দেই আমরা। অধিকাংশ ক্ষেত্রেই কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত সেলস বা পেমেন্ট পেয়ে যাবেন। কাস্টমার নিজে জানে যে সে আপনার সাথে কাজ করতে চায়, এরপরেও নিজস্ব কিছু চিন্তাভাবনা থাকে তার। এখন সেটা তার মুখ থেকে বের করে আনাই সবথেকে বড় চ্যালেঞ্জ। তারা যদি মুখ দিয়ে কথা না বের করে তার মানে তারা দ্বিধায় ভুগছে। তখন তারা যদি তাদের মনে কথা তার নিজের মুখ থেকেই শুনতে পায় তাহলে তারা যুক্তিসঙ্গতভাবে সঠিক কাজটা করতে পারবে। 1 থেকে 10 পর্যন্ত ধাপগুলো সবচেয়ে ভালো কাজ করবে যখন আলোচনার পরিবেশের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে এবং উপসংহারের জন্য যৌক্তিক পথ থাকবে। পুরো ব্যাপারটা কাজ করবে তখনই যখন তারা নিজেরা করার তুলনায় আপনার সাহায্যে ফল পাওয়াটা আরও সহজ বা দ্রুত হবে। শেষ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা। মার্কেটিং হলো এমন একটা জিনিস যেটা সেলসকে সম্ভাব্য এবং সহজ করে তোলে। আপনি মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট, কপিরাইটিং, ইমেল মার্কেটিংয়ে যত বেশি ভালো হবেন তত বেশি সেলস বাড়বে আপনার। আর এভাবেই কাস্টমারের আরও কাছে যেয়ে সেলস বাড়াতে বা ডিল ক্লোজ করতে পারবেন আপনি। আপনি যদি স্বচ্ছতা ছাড়া লিড জেনারেশন করতে থাকেন তাহলে সেল বাড়ানো আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। এরপরও আপনি হয়তো সেলস করতে পারবেন, বিশেষ করে যদি বিগ মানি স্ক্রিপ্ট বা অধিক অর্থ আয়ের ব্লুপ্রিন্ট ফলো করেন। কিন্তু এই আধুনিক যুগে যেখানে মানুষ আপনাকে মুহূর্তের মধ্যে অনলাইনে দেখে নিতে পারে, সেখানে তাদের কাজের সময়ে সরাসরি আপনার পুরো ব্যাপারটা দেখানো খুব জরুরি। প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের বই
দ্য পকেট গাইড টু হাই টিকিট সেলিং, লিখেছেন ড্যান হেনরি। আপনিও যদি এই 12টি ধাপ সম্পন্ন করতে পারেন তাহলে আপনিও আপনার কাঙ্ক্ষিত পণ্য বা সার্ভিস খুব সহজেই কাস্টমারের হাতে পৌঁছে দিতে পারবেন। আশা করছি এই বইটি আপনাদের অনেকের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারবে। সবাইকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের বই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।